এসএসসি 26 তোমরাই হচ্ছে আগামী এইচএসসি 28। তো এসএসসিতে অ্যাকাউন্টিং বইটা ঠিক এতটুকু, যেখানে এইচএসসির অ্যাকাউন্টিং বইটা হচ্ছে ঠিক এতটাই বড়, এবং এতটা বড় কিন্তু একটা বই না, এরকম এতটা বড় দুইটা বই। তো দেখতেই পাচ্ছ এসএসসি অ্যাকাউন্টিং বইয়ের তুলনায় এইচএসসি অ্যাকাউন্টিং বইগুলো আসলে দেখতে ঠিক এরকমই হবে তোমার বইয়ের ডেস্কে। কিন্তু এত বড় বই হইলেও ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। গুছিয়ে পড়াশোনা করলে এসএসসিতে যেমন ভালো রেজাল্ট করা অবশ্যই সম্ভব, এইচএসসিতে আরও বেশি ভালো রেজাল্ট করা সম্ভব। এবং আজকের এই ক্লাসটা বেসিক্যালি সেই উদ্দেশ্যেই নেওয়া যে আমরা এসএসসির একটা টপিক এইচএসসিতে গেলে কতটা ডিফারেন্ট হতে পারে, কতটা ডিফিকাল্ট হতে পারে, এবং এক্সট্রা কি কি জানতে হবে, এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা খুবই ছোট একটা টপিক সিলেক্ট করেছি, যেটা হচ্ছে বিবরণী ছক, যেটা যেমন তোমার এসএসসি পরীক্ষায় অধ্যায় 2 থেকে অ্যান্সার করার সময় মাস্ট একটা প্রশ্ন আসে, এইচএসসির ক্ষেত্রেও হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 1, যেটাকে আমরা বলি হিসাব বিজ্ঞান পরিচিতি, সেই অধ্যায় থেকেও যে সিকিউ প্রশ্ন আসে সেখানেও মাস্ট একটা বিবরণী ছক থাকেই থাকে। দ্যাট মিনস এসএসসিতেও এখান থেকে 4 মার্ক আসে, এইচএসসিতেও এখান থেকে 4 মার্ক আসে। সো টপিকটা নিঃসন্দেহে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এই নিঃসন্দেহে ইম্পর্টেন্ট টপিকটা ঠিক কতটা ডিফিকাল্ট হয় এইচএসসিতে, সেটাই আজকে আমরা এই ফুল ক্লাসে আলোচনা করব। এবং এই ক্লাসের মধ্যে এইচএসসিতে তোমাদের অ্যাকাউন্টিংয়ে ভালো করতে হলে আরও কি কি জিনিস মাথায় রাখতে হবে, কিভাবে প্রিপারেশন হলে গুছানো প্রিপারেশন নেওয়া সম্ভব, এবং কোন কোন জিনিস নতুন তোমাদের লাইফে আসবে এইচএসসি অ্যাকাউন্টিংয়ে, সেই সবগুলো জিনিসটা আমরা আলোচনা করব। সো আজকের ক্লাসটায় আমরা কি শিখবো যদি আমরা একবারে দেখে নেই, আমরা আজকের ক্লাসে একটা টপিকই শিখবো, সেটা হচ্ছে বিবরণী ছক। এখন কিভাবে শিখবো? সো শিখানোর একটা প্যাটার্ন আছে যেটা আমরা আমাদের পেইড ক্লাসগুলোতে অলওয়েজই ফলো করি, যে একটা জিনিসকে মানে আমি মনে করো একটা ছোট বাবু যখন হাঁটা স্টার্ট করে, ওকে যদি এখন ডিরেক্টলি বলি যে হামাগুড়ি না দিয়ে ডিরেক্ট হাঁটা স্টার্ট করবে, এটাতে এক্সপেকটেশন রাখাই ইম্পসিবল, তাই না? সো এই জন্য আমরা আমাদের পেইড ক্লাসগুলোতে যে কাজটা করি, যেটা আজকেও সেম কাজটা করব, যে আমরা একদম বেসিক থেকে পড়ানো স্টার্ট করি, যে গ্র্যাজুয়ালি একজনকে নিচ থেকে একদম উপর পর্যন্ত আমরা তুলতে চাই, যাতে করে একদম নতুন যে আসছে সে যেন লস্ট ফিল না করে, যাচ্ছে আমি কোথায় এসে পড়লাম, এবং যারা আগে থেকে অনেক ভালো পারে ওদেরও রিভিশনের একটা ব্যাপার থাকে, হুট করে অনেকদিন পর পড়তে বসলে একটু ডিফিকাল্ট মনে হয়। সো ওই জিনিসটা আমরা কভার করতে চাই। সো তুমি যদি এখানে তাকিয়ে দেখো, আমরা এসএসসি লেভেলের একটা বিবরণী ছক দিয়ে আজকের পড়াটা স্টার্ট করব। আজকের পড়াটা স্টার্ট করার পরে আমরা গ্র্যাজুয়ালি দেখব বিবরণী ছকে বেসিকলি কোন কোন জিনিসগুলো আসে, কোন কোন লেনদেনগুলো আসে, এবং কোন লেনদেনের জন্য কি করতে হয়। এইচএসসি লেভেলের জন্য যে জিনিসগুলো নতুন আসতেছে এবং কঠিন হয়ে আসতেছে সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। এবং লাস্টলি এইচএসসিতে একটা ম্যাথ দেখতে কীরকম হয় এবং সেটা কীভাবে সলভ করতে হয়, আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে একদম দেরি করব না, আমরা আমাদের মেইন টপিক মেইন পড়াশোনায় চলে যাই। সো প্রথমে তুমি প্রশ্ন দেখতে পাচ্ছ, জনাব পলাশের ব্যবসায় 2022 সালের জানুয়ারি মাসে কতিপয় লেনদেন বলা আছে। সো এইখানে জানুয়ারি 1 তারিখ, এটা হচ্ছে মাস, এটা হচ্ছে তারিখ যেখানে লেনদেনগুলো বলা আছে। সো এই কোয়েশ্চেনটা এসএসসি পরীক্ষা একটা বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, ঠিক আছে? সো ব্যবসায় এত টাকা বিনিয়োগ করা হলো, ধারে আসবাবপত্র ক্রয় করা হলো, ম্যানেজার নিয়োগ করছে, চেকে বিক্রয় করছে, ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করছে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন করছে। আমাকে কি বলছে? উপযুক্ত লেনদেন দ্বারা বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। সো যে কোনো জায়গায় সেটা এসএসসি হোক বা এইচএসসি হোক, বিবরণী ছক বেসিক্যালি ছকটা দেখতে কীরকম হয়, ছকটা যদি আমি সিম্পলি এখানে আঁকার একটু চেষ্টা করি, যে ছকটা দেখতে ঠিক এরকম হয়, পাশে থাকে তারিখ, তারপরে যদি আমরা উদ্বৃত্ত নিয়ে করতে চাই সেক্ষেত্রে উদ্বৃত্তের একটা কলাম থাকে, তারপরে থাকে হচ্ছে বেসিক্যালি আমাদের 3টা জিনিস। প্রথম ভাগে থাকে হচ্ছে আমাদের সম্পদগুলো, যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, আর মাঝখানে একটা ইকুয়াল সাইনের কলাম থাকে, তারপরে এদিকে 2টা ঘর থাকে, একটা হচ্ছে দায়ের জন্য, একটা হচ্ছে মালিকানা সত্ত্বের জন্য। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনি সম্পত্তির দিকে একটা ঘর এত বড় দিলেন, দায়ের ঘরটাও মোটামুটি একটু বড়ই রাখছেন, বাট মালিকানা সত্ত্বের দিকের ঘরটা তো এতটা বড় মনে হচ্ছে না। এটার পাশে আরেকটা ঘর থাকে, সেটা হচ্ছে মানে মন্তব্যের জন্য, ঠিক আছে? আইডিয়াল বিবরণী ছকের ঘরগুলো যদি তুমি বইয়ের মধ্যে দেখো, দেখতে ঠিক এরকমই হবে। এখন আসি যে ভাইয়া এই 2টা ঘর এত বড় কেন রাখলেন? দেখো, এই সম্পদের পাশে বা এই যে এর নিচে কতগুলো কলাম হবে সেটা আগে থেকে ডিফাইন করা যায় না। এটা ডিফাইন করতে হয়
কোয়েশ্চেনে কি বলা আছে সেইটা পড়ে তার উপর, মানে সম্পদ পাশে কয়টা ঘর হবে এইটা তুমি কোয়েশ্চেন পড়ার আগে থেকে কখনোই বলতে পারবা না। সেম গোস ফর দায়ের ক্ষেত্রেও তুমি কোয়েশ্চেন পড়ার আগে কখনোই বলতে পারবা না যে কয়টা দায় এই জায়গাটায় বসবে। এখন এই কয়টা সম্পদ আর কয়টা দায় এইটা বের করার জন্য অ্যাকাউন্টিং এর ব্যাকবোন যে জিনিসটাকে বলা হয় সেটা হচ্ছে জাবেদা। ওই জাবেদাটাকে তোমাকে ভালো মতো পারতে হবে। তুমি যদি এইচএসসিতে এসে অন্য কোনো বিভাগ থেকে অ্যাকাউন্টিং নিয়ে থাকো, যদি তোমার লাইফে একটা গোল থাকে যে ভাইয়া আমি অ্যাকাউন্টিং পরীক্ষা ভালো করতে চাই, আমি কি দিয়ে শুরু করব, দ্য ফার্স্ট টপিক যেটাতে তোমার পড়া স্টার্ট করা উচিত সেইটা হচ্ছে ফার্স্টে তুমি সম্পদ চিনবা, দায় চিনবা, আয় চিনবা, ব্যয় চিনবা। এইটা চেনার পর সেকেন্ড টপিক হওয়া উচিত জাবেদা। কারণ তুমি অ্যাকাউন্টিংয়ে জাবেদা পারো, তুমি অ্যাকাউন্টিংয়ে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সব পারবা। বাট অ্যাকাউন্টিংয়ে তুমি জাবেদা পারো না, তোমার আজীবন লাইফ টাইমে তোমার অ্যাকাউন্টিং মুখস্থ করে পার করতে হবে, যেটা ইম্পসিবল একটা জিনিস, ঠিক আছে? সো যারাই নতুন করে অ্যাকাউন্টিং শুরু করছো, অর্থাৎ এসএসসিতে অ্যাকাউন্ট মানে বিজনেস স্টাডিজে ছিল না, অন্য বিভাগ থেকে বিজনেস স্টাডিজে আসছো, তাদের জন্য ফার্স্টের কাজ হবে সম্পদ দায় আয় ব্যয় এদেরকে চিনে ফেলা, অ্যান্ড সেকেন্ড কাজ হবে আমাদের কাকে কি করতে হবে, জাবেদা শিখতে হবে। এখন কেন বললাম, দেখো আমরা যখন বিবরণী ছকের ছকটা আঁকতেছি, আমি তো বলতেছি যে সম্পদের পাশে একটা বড় ঘর রাখছি, দায়ের পাশে একটা বড় ঘর রাখছি। তুমি যদি নাই চেনো সম্পদ কি, তুমি যদি নাই চেনো দায় কি, তোমার পক্ষে কিন্তু অঙ্ক করা ইম্পসিবল হবে, ঠিক আছে? সো সম্পদ চিনবা, দায় চিনবা, আয় চিনবা, ব্যয় চিনবা, এরপরে জাবেদা চিনবা। কেন এখন সম্পদ দায় ব্যয় কেন লাগবে শুধু বললাম, জাবেদাটা কেন লাগবে এবার সেটা বলছে, এদিকে আসো। সো আমাদের ছকের প্যাটার্নটা হচ্ছে ঠিক এরকম, ফার্স্টের ঘরটা হচ্ছে তারিখের, পরেরটা উদ্বৃত্তের, এরপর সম্পদের পাশে কয়টা ঘর হবে এটা ডিফাইন হবে আমার এখানে জাবেদার উপর বেসিস করে, সেম দায়ের পাশে কয়টা ঘর হবে এটাও ডিফাইন হবে জাবেদার উপর বেসিস করে। এখন জাবেদা জিনিসটা কি, সহজ করে বললে দুতরফা দাখিলা পদ্ধতিতে একটা যে কোনো মানে লেনদেন, মানে আমাদের অ্যাকাউন্টিং শুরুটাই হয় হচ্ছে বেসিক্যালি ঘটনা থেকে। কারণ ঘটনা কি, জীবনে যাই ঘটে তাই একটা ঘটনা, ঠিক আছে? ঘটনা থেকে এরপরে সেকেন্ড লেয়ার আসে হচ্ছে লেনদেন। লেনদেন কোনটা তাহলে ভাইয়া? লেনদেন হচ্ছে যে সকল ঘটনার সাথে টাকার সম্পর্ক থাকে সেগুলোকে আমরা কি বলি, লেনদেন বলি। যে সকল ঘটনার সাথে টাকার সম্পর্ক নাই সেগুলো কোনো লেনদেন না। মানে হচ্ছে ফর এক্সাম্পল আমি এটাতে মাথায় একটা বাড়ি দিলাম, এটা একটা ঘটনা, কারণ জীবনে যাই ঘটে তাই একটা ঘটনা, কিন্তু এইটা কিনা কোনো লেনদেন না, তার কারণ এখানে আসলে কোনো টাকার সম্পর্ক নাই, মাথায় বাড়ি দিয়েছি কোনো ঝামেলা হয়নি। কিন্তু যদি এরকম হইতো মাথায় বাড়ি দিছি, মানে আল্লাহ না করুক মাথাটা ফেটে গেছে, মানে আমার হসপিটালে যাওয়া লাগছে, দেন ওখানে একটা কস্ট গেছে, সো যেই লেনদেনের সাথে টাকার সম্পর্ক থাকে সেটাকে আমরা কি, মানে ঘটনার সাথে টাকার সম্পর্ক থাকে সেটাকে আমরা কি বলি, লেনদেন বলি। সো ফর এক্সাম্পল আমি যদি বলি হসপিটালের বিল দেওয়া হলো, সেইটা হবে কি একটা লেনদেন, ঠিক আছে? তো এইখানে আমরা যে এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে এক একটা করে ঘটনা, ঠিক আছে? এই ঘটনার মধ্যে লেনদেন কোনগুলো, যেগুলো বেসিক্যালি কি করে, যেগুলোর সাথে টাকা সম্পর্ক আছে। সো আমরা একটু যদি টাকায় দেখি, ব্যবসা 1 লাখ টাকা বিনিয়োগ করা হলো, টাকা সম্পর্ক আছে, এটা একটা লেনদেন। আসবাবপত্র ক্রয়, এইটা একটা লেনদেন। ম্যানেজার নিয়োগ করা হয়েছে, দেখো ম্যানেজার নিয়োগ করছি, এখানে কিন্তু তাকে কোনো টাকা দেয়নি বা কোনো কিছু করিনি। সো যেহেতু এখানে টাকার কোনো সম্পর্ক নাই, সো নিয়োগ করা কোনো ধরনের কোনো লেনদেন না। তারপরে নিলয় নিকট চেকে বিক্রয় করছি, এটা একটা কি, লেনদেন। 10,000 টাকা থেকে ডেলিভারি ফাইন করে সিদ্ধান্ত গ্রহণ করছি, একটা সিদ্ধান্ত নিচ্ছি, এটা কাইন্ড অফ নিয়োগের মতোই না যে নিয়োগ করছি, এখনো তো টাকা দিইনি, সিদ্ধান্ত নিচ্ছি যে আচ্ছা ঠিক আছে আমি এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করলে একটা কিনবো, বাইক কিনবো, ভাবি যাবে, সিদ্ধান্ত নিচ্ছি। পরীক্ষার রেজাল্ট দেয় নাই, আমি এখন রেজাল্ট ভালো করি নাই, সিদ্ধান্ত তো সিদ্ধান্ত জায়গায় পড়ে আছে, তো সিদ্ধান্ত কি না, কোনো ধরনের কোনো লেনদেন না। তারপরে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটাও কি একটা লেনদেন, মানে যার সাথে টাকার সম্পর্ক থাকতেছে, আর্থিক অবস্থার পরিবর্তন করতেছে, সেগুলোকে আমরা লেনদেন বলতেছি। সো নিয়োগ, ফরমায়েশ আর হতেছে এরকম সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার যদি থাকে সেগুলোকে কি বলি না, আমরা লেনদেন বলি না। এবং মালিকের ব্যক্তিগত জীবনের কোনো ব্যক্তিগত ঘটনা ব্যবসার জন্য কি না, কোনো ধরনের কোনো লেনদেন না। সো আমরা ঘটনা থেকে লেনদেনকে আলাদা করলাম। এবার লেনদেনগুলো হিসাবে দুইটা পক্ষে প্রভাব ফেলে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ, ঠিক আছে? এবং এই যে প্রভাবটা ফেলতেছে এইটার উপরই বেসিক্যালি জাবেদাটা ডিপেন্ড করে। সো একটা পক্ষ ডেবিট হয় আর একটা পক্ষ ক্রেডিট হয়। এই যে একটা পক্ষ ডেবিট হচ্ছে, একটা পক্ষ ক্রেডিট হচ্ছে, এই যে জিনিসটা, এই জিনিসটাকে বেসিক্যালি আমরা অ্যাকাউন্টিংয়ে কি বলি, জাবেদা বলি, ঠিক আছে? এখন জাবেদা করার পার্টিকুলার নিয়ম আছে।
তো সম্পদ আর হচ্ছে ব্যয়, এই দুইটা জিনিস বৃদ্ধি পেলে ডেবিট হয়, মানে আর হচ্ছে হ্রাস পেলে ক্রেডিট হয়, ঠিক আছে। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, হ্রাস পাইলে কি হয়, ডেবিট দিকে বসে। সো এই বিপরীত সম্পর্ক। তো এখন আমরা যদি ওই কনসেপ্টটাকে মাথায় রেখে জাবেদা এখন করতে যাই, তো ব্যবসায় 1 লাখ টাকা বিনিয়োগ করা হলো। সো এখানে আমরা মানে আমরা তো বেসিক্যালি এইটার পার্ট জাবেদা করা না, এখানে আমাদের পার্ট কি বিবরণী ছক করা। বিবরণী ছক করতে জাবেদাটা কেন লাগতেছে এবার আমরা দেখি। ব্যবসায় 1 লাখ টাকা বিনিয়োগ করা হলো, জাবেদা কি হয়, বিনিয়োগ করলে জাবেদা হচ্ছে যেহেতু নগদ টাকা দিছি, নগদান ডেবিট, আর মূলধন যেহেতু নিয়ে আসছি এই জন্য মূলধনকে কি করলাম আমরা, ক্রেডিট করলাম। নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, ছোট করে আমরা জাবেদা করতেছি। কেন করতেছি সবগুলো শেষ হয়ে গেলে আমরা বুঝতে পারবো। ধারে আসবাবপত্র ক্রয় করা হলো, এটা জাবেদা কি, ধারে আসবাবপত্র ক্রয় জাবেদা হচ্ছে আসবাবপত্র যেহেতু আসছে আসবাবপত্র ডেবিট, আর ধারে যেহেতু কিনছি তাহলে জাবেদা কে আসবে, প্রদেয় হিসাব আসবে। সো প্রদেয় ক্রেডিট, ঠিক আছে, প্রদেয় অথবা পাওনাদার হিসাব ক্রেডিট, এটা দেখলেই হয়। ওকে, 15,000 টাকা বেতনের ম্যানেজার নিয়োগ, এটা কিনা কোনো ধরনের কোনো লেনদেন না। নিলামে নিকট চেকে বিক্রয়, বিক্রয় আমাদের জন্য একটা আয়, ঠিক আছে। যেহেতু চেকে বিক্রি করছি, চেকে বিক্রি করলে ব্যাংক হিসাব ডেবিট করতে হয়, ব্যাংক ডেবিট, আর বিক্রয় হিসাব কি করতে হবে, ক্রেডিট করতে হবে। সো তিনটা হয়ে গেল। এরপরে এটাও কিনা কোনো লেনদেন না। 4 নম্বর, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। সো উত্তোলন করলে উত্তোলন কোন দিকে বসে, উত্তোলন ডেবিট দিকে বসে। আর যেহেতু যদি টাকা নিত তাহলে আমরা নগদান ক্রেডিট লিখতাম, যেহেতু পণ্য নিছে, পণ্য নিলেই ক্রয় হিসাবকে নিয়ে আসতে হবে, এবং ক্রয় হিসাব এখানে কোন দিকে বসবে, ক্রেডিট দিকে বসবে। সো আমরা এই 4টা জাবেদা করে ফেললাম, ঠিক আছে। এখন জাবেদা থেকে আমার কাজ হবে কি, জাবেদা থেকে আমার কাজ হচ্ছে সম্পদগুলোকে ফাইন্ড আউট করা। কেন সেটা আমরা ফাইন্ড আউট করার পরে বুঝতে পারবো। সো আমরা জানি নগদ একটা সম্পদ, না যদি না জেনে থাকো মানে হচ্ছে অন্য কোনো বিভাগ থেকে আমরা ব্যবসা শিক্ষায় এসে থাকো, সেক্ষেত্রে তোমার দায়িত্ব হবে জেনে নেওয়া সম্পদ কোনগুলো, দায় কোনগুলো, আয় কোনগুলো, ব্যয় কোনগুলো, ঠিক আছে। ওকে, সো নগদ একটা সম্পদ, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, আসবাবপত্র এইটা একটা সম্পদ, প্রদেয় এটা একটা দায়। সো আমরা দায়গুলোকে আগে পরে আইডেন্টিফাই করি, আগে সম্পদগুলোকে আইডেন্টিফাই করি। নগদ একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, ব্যাংক এইটা একটা সম্পদ, বিক্রয় এটা আমার জন্য একটা আয়, উত্তোলন আমাদের জন্য উত্তোলন মালিকানা সত্ত্বের অংশ, ক্রয় এটা আমার জন্য একটা ব্যয়, ঠিক আছে। মূলধন মালিকানা সত্ত্বে বসে। এরপর আসি আমরা যদি দায়কে নিয়ে আসি, সো এইখানে আমার দায় হচ্ছে প্রদেয় হিসাবটা, ঠিক আছে। সেখানে সম্পদ পাইলাম কয়টা, নগদ একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, ব্যাংক হিসাব একটা সম্পদ, আর দায় পাইলাম কয়টা, দায় পাইলাম একটা, প্রদেয় হিসাব এইটা আমার জন্য কি একটা দায়। সো এখন আমরা যখন ম্যাথ করতে যাব, এই সম্পদের পাশে ঘর হবে কয়টা, 1 2 3, সম্পদের পাশে ঘর হবে 3টা, ঠিক আছে, 1টা 2টা 3টা। দায়ের পাশে যেহেতু দায় একজনে, দায়ের পাশে ঘর হবে কয়টা, একটা। আর মালিকানা সত্ত্ব বেসিক্যালি এইটার মধ্যে 4 জন একসাথে বসতে পারে, মানে একটা ঘরে 4 জন বসে। 4 জন কে, মূলধন, উত্তোলন, আয়, ব্যয়, ঠিক আছে। সম্পদগুলো সম্পদের পাশে বসে, দায়গুলো দায়ের এই পাশে বসে, আর মালিকানা সত্ত্বের ঘরে 4 জন বসতে পারে, মানে মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। সো মূলধন আর আয় মালিকানা সত্ত্বের ঘরে যোগ করতে হয়, আর ব্যয় আর উত্তোলন মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হয়, বিয়োগ করতে হয়। এই হচ্ছে বিবরণী ছক করার বেসিক কনসেপ্ট। এবার আমরা যদি ম্যাথমেটিক্যালি আগাই যে কোনটা কোন ঘরে বসতেছে, তাহলে আমাদের জন্য বোঝাটা আই বিলিভ অনেকটা ইজিয়ার হবে। সো চলো, সো আমার প্রথম লেনদেন কি বলছে, ব্যবসায় 1 লাখ টাকা বিনিয়োগ করা হলো। সো ব্যবসায় যখন 1 লাখ টাকা বিনিয়োগ করা হয়, আমার নগদ টাকা আসছে, দ্যাট মিনস আমার সম্পদের পাশে টাকা আসছে, ঠিক আছে। সো সম্পদের পাশে কত টাকা আসছে, সম্পদের পাশে আমার 1 লাখ টাকা আসছে, ঠিক আছে। আর এটা আমার কি আসছে, আমার মূলধন হিসেবে আসছে, যাবে দেখি নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। সো নগদ এই সম্পদের পাশে কত টাকা আসবে, এই নগদ এই সম্পদের পাশে আসবে হচ্ছে 1 লক্ষ টাকা, আর আমার মূলধনের পাশে কত টাকা আসবে, মূলধনের পাশে আসবে 1 লক্ষ টাকা। সো নগদ সম্পদের পাশে এখানে 1 লাখ আসবে, আর এইখানে 1 লাখ আসবে, মানে নগদও বৃদ্ধি পাইছে, সম্পদও বৃদ্ধি পাইছে, আমার মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাইছে। সো যদি আমরা এই লেনদেনটাকে দেখি টাকায়, যে আমার কোথায় কোথায় আসতেছে, নগদান নামে একটা সম্পদ এইখানে আসতেছে, আর মালিকানা সত্ত্বের ঘরে আসতেছে এই টাকাটা, ঠিক আছে। সো আমরা যে একটু আগে আলোচনা করলাম যে কয়টা ঘর হবে, এটা হচ্ছে একটা ফুল করে দেওয়া বিবরণী ছক। সো বিবরণী ছকের প্রথম ঘরটা হচ্ছে তারিখ, তারপরে ঘরটা হচ্ছে উদ্বৃত্ত, তারপরে সম্পদ নাম। সম্পদের এই সাইডে কয়টা ঘর হয়েছে, 1টা 2টা 3টা। এটাকে আগে থেকে বোঝার কোনো ওয়ে ছিল, কোনো ওয়ে নাই, তুমি ট্রাই
ড্রাই আউট করে দেখতে পারো, অন্য কোনো ওয়ে নাই। আমাকে জাবেদা করে দেখতে হবে কয়টা সম্পদ আছে এবং ওইটার উপর বেসিস করে আমার কি করতে হবে, ভিতরে কয়টা ঘর হবে এটা আঁকতে হবে। তারপর দায়ের পাশে কয়টা ঘর হবে আগে থেকে বোঝার কোনো ওয়ে নাই, আমাকে ম্যাথ করে বুঝতে হবে যে কয়টা ঘর আছে, দেন আমাকে এই ছকটা কাটতে হবে। বাট মালিকানা সত্ত্বের ঘর একটাই ফিক্সড এবং এই ঘরে 4 জন বসতে পারে, মূলধন, উত্তোলন, আয় আর ব্যয়। ঠিক আছে, সো প্রথমে আমার মূলধন আসছে, নগদ বৃদ্ধি পাইছে এই জন্য নগদের ঘরে প্লাস করছি, আর এইদিকে মূলধন আসলে মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হয়, প্লাস করতে হয়। সো প্রথম লেনদেনটা আমার ডান। এরপরে লেনদেনে যদি আমরা আসি, ধারে আসবাবপত্র ক্রয়। সো আমি ধারে কি কিনে আসছি, আসবাবপত্র কিনে নিয়ে আসছি। আসবাবপত্র আমাদের জন্য একটা স্থায়ী সম্পদ, সম্পদটা যদি বৃদ্ধি পায় তাহলে আমার সম্পদের পাশে কি করতে হবে, 20,000 টাকা প্লাস করতে হবে, মানে সম্পদ বাড়ছে, সম্পদ বাড়ছে এবং এর সাথে কি বাড়ছে, আর একটা দায়ও কিন্তু বৃদ্ধি পাইছে, যেহেতু বাকিতে নিছি, বাকিতে কিন্তু কি হয়, দায়টা বৃদ্ধি পায়। তো সম্পদের পাশে 20,000 টাকা প্লাস করব, আর দায়ের পাশে আমরা কি করব, 20,000 টাকা প্লাস করব। সো কোন দিকে আসি, যদি আমরা সম্পদের সাইডটা আসে আসবাবপত্র, এই সম্পদের সাইডে 20,000 টাকা কি করা হইলো, প্লাস করা হইলো। আর পাওনাদার বা প্রদ হিসেবে এখানে যে একটা দায়, এই দায়ের সাইডেও 20,000 টাকা কি করা হইলো, প্লাস করা হইলো। সো দুইটা লেনদেন আমরা বসায় ফেললাম। এবার আসলে আমরা উদ্বৃত্তের কাজটা ভালো মতো বুঝতে পারবো যে উদ্বৃত্তর কাজটা কি। দেখো, উদ্বৃত্তর কাজটা হচ্ছে বেসিক্যালি আগের লেনদেনটার জেটটা নিচে নামায় নিয়ে আসা। সো জানুয়ারির 1 তারিখে লেনদেন হয়েছে 1 লাখ 1 লাখ। সো জানুয়ারির 2 তারিখে যখন লেনদেনটা লিখতেছিল, জাস্ট উদ্বৃত্ত লিখে ওই আগের তারিখের যে লেনদেনটা ওইটার জেটটা কি করা হয়েছে, জাস্ট নামায় নিয়ে আসা হয়েছে। যদিও এটা এভাবে করার থেকে আরেকটা ইজিয়ার ওয়ে আছে করার, যেটা আমরা আজকে ক্লাসের মেইন যে সিকিউটা, যে এইচএসসি সিকিউটা যখন সলভ করব ওইটা করার সময় দেখবো যে সবগুলো একবারে বসে লাস্টের জায়গায় ক্যালকুলেশন। বাট তোমরা উদ্বৃত্ত নির্ণয় করেও করতে পারো, এটাও মানে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বাট এটা করতে সময় বেশি লাগে। যে উদ্বৃত্ত লিখে উপরের লেনদেনটা জাস্ট নিচে বসাইছি, তারপরে নতুন লেনদেনটা বসাইছি, তার দেন দুইটা যোগ করে আবার পরেরটা যখন উদ্বৃত্ত লিখতে, দেখো জানুয়ারি 15 তারিখে যখন উদ্বৃত্ত লিখতেছে, এই 1 লাখ 1 লাখের জায়গায় বসাইছে 20,000 টাকা 20,000 টাকার জায়গায় বসাইছে, এই 20,000 20,000 জায়গায় এই 1 লাখ 1 লাখের জায়গায় জাস্ট আগের তারিখের লেনদেনটা জেটটা জাস্ট বসাইছে, আর অন্য কোনো কিন্তু কিছু করেনি। যদি যোগ বিয়োগ থাকতো, যোগ বিয়োগ করে জাস্ট এখানে কি করতে হতো, জেটটা বসাইতে হইতো। ওকে, আমাদের দুইটা লেনদেন গেল। এবার আমার সে 3 নাম্বার মানে 15 তারিখেরটা, নিলয়ের নিকট চেকে বিক্রয়। সো বিক্রয় করলে আমার জন্য আয় হয়, ঠিক আছে, টাকা আসে। সো চেকে যেহেতু বিক্রি করছি, টাকা কি নগদে আসবে নাকি ব্যাংকে আসবে, ব্যাংকে আসবে। তাহলে এই যে 20,000 টাকা আমার ব্যাংকে প্লাস হবে। সো এই জন্য দেখো এই 20,000 টাকা এই ব্যাংকের ঘরে কি করা হয়েছে, প্লাস করা হয়েছে। আর বিক্রয় যেহেতু আমার জন্য একটা আয়, আয়কে মালিকানা সত্ত্বের ঘরে আমরা কি করে দিই, প্লাস করে দিই, শেষ। ওকে, এরপরে আসতেছে আমার মালিক কর্তৃক পণ্য উত্তোলন। সো এইটা একটু কমপ্লেক্স, বাট আমরা ভালো মতোই শিখবো এই জিনিসটাকে। দেখো, মালিক কর্তৃক পণ্য উত্তোলনে জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট আর ক্রয় ক্রেডিট, ঠিক আছে। সো উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে, ঠিক আছে, আর ক্রয় যখন এটা একটা ব্যয় হয় তখন মালিকানা সত্ত্বকে হ্রাস করে। সো আমরা কি বলছি, ব্যয় এটা যদি ডেবিটে থাকে ব্যয় বৃদ্ধি পায়, বাট ব্যয় যখন ক্রেডিটে থাকে ব্যয় কি হয়, হ্রাস পায়। এখন দেখো তো, ক্রয় আমার জন্য একটা ব্যয়, ক্রয় যখন ডেবিটে ছিল ওটাকে আমরা ব্যয় বৃদ্ধি লিখতাম, মালিকানা সত্ত্বের ঘরে প্লাস করতাম। বাট ক্রয় যখন ক্রেডিট দিকে বসে তখন এটা কি বোঝায়, ব্যয় হ্রাস বোঝায়। এটাকে কি করতে হয়, মালিকানা সত্ত্বের ঘরে এই মানে যখন ব্যয় হ্রাস বোঝায়, ব্যয় হ্রাস বোঝালে মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হয়, প্লাস করতে হয়। আবারও বলছি, দেখো উত্তোলন ডেবিট, এটার জন্য আমার মালিকানা সত্ত্ব কি হয়, মাইনাস হয়। এখন ক্রয় যখন নর্মালি থাকে, যে পণ্য ক্রয় করা হলো বা মানে পণ্যের ব্যবসা শুরু করা হলো, ক্রয় যখন ডেবিট দিকে থাকে তখন এটা কি বোঝায়, ব্যয় বৃদ্ধি বোঝায়। সো যখন ব্যয় বৃদ্ধি বোঝায় তখন আমরা কি করি, এই ইটাকে মাইনাস করে দিই। তখন কখন, ক্রয়টা যখন ডেবিট দিকে থাকে। বাট ক্রয় যখন ক্রেডিট দিকে আসে, দ্যাট মিনস ব্যয় এখন কোন দিকে আছে, ক্রেডিট দিকে আছে। ব্যয় ক্রেডিট দিকে থাকা মানে ব্যয়টা কি হইছে, হ্রাস পাইছে। আর ব্যয় হ্রাস পাইলে মালিকানা সত্ত্ব কি হয়, বৃদ্ধি পায়। এই জন্য ক্রয় যখন ক্রেডিটে থাকবে তখন মালিকানা সত্ত্ব কি হবে, প্লাস হবে। এন্ড ইন্টারেস্টিংলি দেখো, এই দুইটাই কিন্তু মালিকানা সত্ত্বের ঘরেই বসতেছে, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে। সো একটু যদি সুন্দর করে তাকায় দেখো, এই যে লাস্ট আইটেমটা যেটা উত্তোলনের ক্রয়, এইটা মালিকানা সত্ত্বের ঘরে একবার মাইনাস হয়েছে, মালিকানা সত্ত্বের ঘরে একবার প্লাস হয়েছে।
উত্তোলনের জন্য মাইনাস, আর ক্রয় যেহেতু ক্রেডিট, এই জন্য এটা এখানে কি করা হয়েছে, প্লাস করা হয়েছে। এই লাইনের পরে উদ্বৃত্তর লাইনটা তোমাদের কাছে আরো ক্রিস্টাল ক্লিয়ার হবে। দেখো উদ্বৃত্ত লিখছে, সো এইখানে কলামে 1 লাখ একটা মানে 1 লাখের সাথে আর কোনো কিছু যোগ বিয়োগ করা হয়নি, সো এই জন্য ডিরেক্ট 1 লাখ টাকা বসাইছে। এইখানে 20,000-এর সাথে আর কোনো কিছু যোগ বিয়োগ করা হয়নি, 20,000 ডিরেক্ট এখানে বসাইছে। এইখানেও সেম। এরপরে যদি এখানে আসি, এখানেও 20,000-এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ করা হয়নি, ডিরেক্ট এটা এখানে বসছে। এরপর এখানে যদি আসি, এই উদ্বৃত্তর মধ্যে দেখো কি করছে, দুইটা যোগ করে এখানে উদ্বৃত্ত নামিয়েছে কত, 1,20,000। 1,20,000-এর সাথে 2,000 টাকা প্লাস আর 2,000 টাকা মাইনাস, দুইটা করার পর আলটিমেটলি কত টাকা আসে, 1,20,000 টাকায় আসে না? জাস্ট ইমাজিন করো তোমার বাসায় একটা ছোট ভাই বা ছোট বোন আছে, সো তুমি কি করলা, তোমার হাতে 10 টাকার একটা চকচকার নোট আছে, ঠিক আছে, এখন ওর হাতে 10 টাকার একটা পুরাতন নোট আছে, ঠিক আছে, এখন তুমি ওরা দেখতেছো, এখন তোমার লাগবে হচ্ছে ওর থেকে টিভির রিমোটটা। এখন ও আসলে না, ওর কাছে চকচক মানেই হচ্ছে যে 10 টাকার ওই নোটটা মনে হয় বড়, ও এখনো বুঝে না যে 10 টাকার চকচকার নোট মানেও যা, 10 টাকার নর্মাল নোট মানেও তা, ও এখন পর্যন্ত জিনিসটা বুঝে না। এখন তুমি রিমোটের লোভে ওকে বললা যে তুই কি এটা নিবি, মানে তোমার কাছে চকচকা নোটটা আছে, তুমি ওকে লোভ দেখায় বললা যে তোর হাতের নোটটা আমাকে দে, আমারটা তুই নে। এখন ও তো বুঝতেছে যে না, ওই নোটটা অনেক বড়, ওই নোটটা অনেক ভালো, ঠিক আছে, সো তুমি ওকে 10 টাকার নতুন নোটটা দিলা, 10 টাকার পুরাতন নোটটা ওর থেকে নিলা, এবং একই সাথে ওর থেকে রিমোটটাও নিয়ে নিলা। সো যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট এটা তো আসলে মানে তোমাকে কি বোঝানোর ছিল, যেটা বোঝানোর ছিল সেটা হচ্ছে ওর থেকে তুমি 10 টাকা নিছো, ওকে 10 টাকা আবার ওকে 10 টাকায় দিছো, মানে আলটিমেটলি তোমারও কোনো লাভ হয়নি এক্সট্রা, ওরও কিন্তু কোনো লাভ হয়নি, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে আমার বেসিক্যালি এই জায়গায় ঘটতেছে, যে মালিকানার সাথে একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, আলটিমেটলি এইটার আমার যোগ ফলে কি হচ্ছে না, কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না, ঠিক আছে। ওকে, সো এবার আমি সবগুলো লিখে যোগ বিয়োগ করে যদি দুই সাইড আমার মিলে যায় তাহলে আমার অঙ্ক শেষ। সো এই গেল আমার এসএসসি লেভেলের বিবরণী। এসএসসি লেভেলের বিবরণী ছক দেখতে ঠিক এরকম হয়, ঠিক আছে, নট সো ইজি, নট সো ডিফিকাল্ট, বাট এইচএসসি থেকে তো কমই ডিফিকাল্ট। এবার আমরা এইচএসসি লেভেলে ঢুকবো। সো এইচএসসি লেভেলে আমরা পড়াটা আসলে কীভাবে সাজাইছি তোমার জন্য সেটা একটু দেখাই। তো ফার্স্টে তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে, যত ধরনের ইজি থেকে ডিফিকাল্ট আইটেম তোমাদের পরীক্ষায় বিবরণী ছকের মধ্যে থাকতে পারে, ইজি থেকে ডিফিকাল্ট লেনদেন, সেগুলো আগে আমরা ফার্স্টে আলোচনা করব। এবং এগুলো যখন আমরা আলোচনা করে ফেলবো তখন তোমার আইডিয়াটা ক্লিয়ার হবে, আচ্ছা এই লেনদেনটা এইখানে বসে এই জন্য বসে, ওই লেনদেনটা ওইখানে বসে এই জন্য বসে, এবং এইটার মাধ্যমে তোমার ফুল ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং হবে যে কোন লেনদেনটা কোথায় এবং কেন বসতেছে, ঠিক আছে। এরপর তুমি জাস্ট নিজে প্র্যাকটিস করলেই ভালো করতে পারবা। অ্যাকাউন্টিংয়ের জন্য একটা সত্যি কথা বলে দিই, অ্যাকাউন্টিং ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি আমাদের কাছে পড়ো, তুমি অন্য যেখানেই পড়ো না কেন, দিন শেষে প্র্যাকটিসটা তোমাকে নিজেকেই করতে হবে। এখন ডিপেন্ডিং আপন তুমি কতটুকু নিজের সাথে অনেস্ট, তোমাকে সিলেক্ট করতে হবে তুমি আসলে কোথায় পড়বা, ঠিক আছে। এবার আমরা যদি আমাদের পড়াশোনায় ব্যাক করি, কি বলা আছে, নগদ 5,000 টাকা নিয়ে কি করা হলো, ব্যবসায় শুরু করা হলো। সো নগদ ব্যবসা শুরু করছে, যাবে কি হয়, নগদান ডেবিট আর মূলধন ক্রেডিট। আমাদের কোন কোন হিসাব এফেক্টেড হচ্ছে, নগদের হিসাব আর মূলধন হিসাব। সো নগদের টাকা আমরা নগদের ঘরে কি করে দিই, প্লাস করে দিই, আর মূলধনের টাকা কোথায় বসে, মালিকানা সত্ত্বের ঘরে বসে কি করতে হয়, প্লাস করতে হয়। ইজি আইটেম, তাই এটাকে আর এক্সট্রা এক্সপ্লেন করলাম না। আমরা যদি পরেরটায় যাই, নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 20,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, পণ্যদ্রব্য 5,000 টাকা নিয়ে কি করা হলো, ব্যবসায় শুরু করা হলো। এইচএসসি লেভেলে এই ট্রিক্সটা অনেকটা কমন, যে পণ্যদ্রব্যের কথাটা বলে দেয়, এবং এখানে যে অনেকে কনফিউজড হয়ে যায়, আচ্ছা পণ্যদ্রব্যের জন্য তো ক্রয় হিসাব লিখলাম, এইটা কি করব। এবং তোমাদের জন্য একটা টুইস্ট বলে রাখি, এইচএসসি লেভেলে বোর্ড পরীক্ষা এটা সাধারণত আমি দিতে কখনো দেখি নাই, বাট অনেক সময় কলেজের পরীক্ষা এবং তোমরা যে রাইটারের বই মানে পড়বা না কেন, সেই রাইটারের বইয়ে দুইটা পদ্ধতি বলা আছে, একটা হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি আর একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি। সো আমরা নর্মালি এসএসসি থেকে এইচএসসি ওভারঅল দ্য টাইম লাইন আমরা কালান্তিক পদ্ধতি ফলো করি, নিত্য মজুদ পদ্ধতি আমরা জেনারেলি ওভাবে ফলো করি না, জাস্ট দুই একটা জিনিস মাথায় রাখতে হয়। বাট তোমরা যখন বিবরণী ছক এইচএসসি লেভেলে করতে যাবা, তোমাদের কলেজের পরীক্ষায় এই নিত্য মজুদ পদ্ধতি থেকেও প্রশ্ন আসবে।
যেইখানে কিনা মজুত পণ্যের একটা আলাদা রূপই তুমি দেখতে পারবা, ঠিক আছে। বাট আজকে আমাদের আলোচনার টপিক এতটাও ডেপথে আমরা একটা সিঙ্গেল ক্লাসে যাব না, যেটা আমরা আমাদের পেইড ব্যাচের ক্লাসেও একদিনে এতটা ডেপথে যাই না। আমরা একদিনে একটা স্টুডেন্ট যতটুকু মাথায় পড়া নিতে পারে ঠিক ওভাবেই আমাদের পড়া এবং ক্লাস এবং স্লাইডগুলো ডিজাইন করি, যাতে করে যে কোনো স্টুডেন্টের জন্যই পড়াটা কনজিউম করা, পড়াটা মনে রাখা, পড়াটা বোঝা এবং দিন শেষে সেটা প্র্যাকটিস করতে ইজিয়ার হয়, এটা এনশিওর করি, ঠিক আছে। সো আমরা যদি আমাদের এই জায়গাটায় ব্যাক করি যে আসলে কি বলা আছে, চলো তাহলে পরের লেনদেনটা একটু দেখি। এখানে কি বলা আছে, নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 20,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, পণ্যদ্রব্য 5,000 টাকা নিয়ে কি করা হলো, ব্যবসা শুরু করা হলো। সো এই লেনদেনে আমাদের কার দিকে বেশি কেয়ারফুল থাকতে হবে, এই পণ্যদ্রব্য পার্টটা নিয়ে কি থাকতে হবে, বেশি কেয়ারফুল থাকতে হবে। তার কারণ এইখানে যে জিনিসটা আমাদের বেশি পেইনফুল বা যেই জায়গাটা আমাদের একটু বেশি আটকে যাওয়ার একটু টেন্ডেন্সি থাকে, যে পণ্যদ্রব্যের টাকাটা কোথায় বসবে। এবং এইচএসসি লেভেল এখানে আরও একটা ট্রিক্স অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে আমাদের এসএসসি এবং এইচএসসি লেভেল পর্যন্ত আমরা যে পদ্ধতিটা ওভারঅল ফলো করি সেটা হচ্ছে কালান্তিক পদ্ধতি। বাট হিসেব বিজ্ঞানে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে নিত্য মজুত পদ্ধতি আর একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি। সো আমরা তো কালান্তিক পদ্ধতি সব করে আসি, কিন্তু এইচএসসি লেভেলে যখন তুমি উঠবা তখন বিবরণী ছকের নিত্য মজুত পদ্ধতিটাও তুমি দেখতে পারবা। যদিও এটা বোর্ড পরীক্ষা আসে না এবং আজ পর্যন্ত বোর্ড পরীক্ষা আসতে আমি দেখি নাই, বাট তোমাদের কলেজের পরীক্ষা এবং তোমাদের কলেজের থেকে যে বইটা সাজেস্ট করবে সেইখানের মধ্যে তুমি নিত্য মজুত পদ্ধতিতে বিবরণী ছকের প্রশ্নও দেখতে পারবা এবং সেটা কীভাবে সলভ করতে হবে সেটাও দেখতে পারবা, যেটাও কিনা আমরা আমাদের অনলাইন পেজে যখন তোমাদেরকে পড়াবো সেটাও শিখাই দিব। সো একদিনে আজকে এত ডেপথে যাব না, তার কারণ আমরা যখন অনলাইন ব্যাচে পড়াই তখন একদিনে এতটা বেশি ডেপথে আমরা যাওয়ারই চেষ্টা করি না। তার কারণ আমরা ততটুকুই পড়াই যতটুকু একদিনে একটা স্টুডেন্টের পক্ষে বোঝা, শেখা, জানা, পড়া, প্র্যাকটিস করা সব একসাথে করা পসিবল হয়। ঠিক ওই জিনিসটাই আমরা কি করতে চাই, এনশিওর করতে চাই। সো এবার যদি আমরা এই জায়গাটায় আসি যে এই লেনদেনটায় কি বলা আছে, যে পণ্যদ্রব্যের ব্যবসা শুরু করছে, বাট এটা আমাদের কালান্তিক পদ্ধতি আমরা ফলো করতেছি। সো এটা যাবে দেখি, যদি আমরা নর্মাল এটা যাবে যাই, নগদান ডেবিট করি আমরা, ব্যাংকের জন্য ব্যাংক ডেবিট করি আমরা, আসবাবপত্রের জন্য আসবাবপত্র ডেবিট করি আমরা, তারপর পণ্যদ্রব্যের জন্য আমরা কি করি, ক্রয়কে কি করি, ডেবিট করি, আর সবশেষে আমরা কি করি, মূলধনটাকে ক্রেডিট করে দিই। সো নর্মালি আমাদের সবগুলো মানে এগুলোকে বেসিক্যালি সম্পদ হিসেবেই দেখা হয়। সবগুলো সম্পদ যোগ করে আমরা কি করি, মূলধন মানে যোগ করে যোগফলটা মূলধনের মধ্যে বসে। সেখানে যদি টাকা আমি বসাতে যাই, নগদের মধ্যে কত বসতেছে 50, ব্যাংক জমার মধ্যে কত বসতেছে 20, তারপরে হচ্ছে আসবাবপত্রের মধ্যে কত বসতেছে 30, পণ্যদ্রব্যের মধ্যে কত বসতেছে 5 এবং মূলধনের মধ্যে কত বসতেছে 50, 20, 70, 70, 30, 1 লাখ, 1,05,000 টাকা। এটা হচ্ছে আমার মূলধনের মধ্যে বসতেছে, ঠিক আছে। এখন এইখানে আমাদের একটা জিনিসটা একটু বেশি কেয়ারফুল থাকতে হবে, যদি আমাদের এই জায়গায় প্রারম্ভিক সম্পদ বের করতে বলে তখন আমাদের কি হবে জানো, এই চারটা মিলে প্রারম্ভিক সম্পদের মানটা আসবে, ঠিক আছে। প্রারম্ভিক সম্পদের মান বের করতে বললে এই চারটা যোগ করে প্রারম্ভিক সম্পদের মানটা তোমাকে বের করতে হবে, দিস ইজ নাম্বার 1। সেকেন্ডলি যদি আমাদের এইখান থেকে বলে যে প্রারম্ভিক মূলধনটা বের করতে, সো এই চারটা যোগ করে, যেহেতু এখানে দায় নাই, এই চারটা যোগফলটি হবে কি আমাদের প্রারম্ভিক মূলধন হবে। এই পার্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে, এবার আমরা অঙ্কের পার্টে আসি, যেখানে আমাদের কেয়ারফুল থাকতে হবে। যদিও কিনা আমরা প্রারম্ভিক মূলধন বের করার সময় এটাকে সম্পদ হিসেবে দেখাচ্ছি, বাট ক্রয় ইন অ্যান অ্যাকচুয়াল সিনারি, ইন অ্যান অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, ক্রয় আমার জন্য কি, ক্রয় আমার জন্য একটা ব্যয়। মানে এখানে ডিফারেন্সটা যেটা ক্রিয়েট করে, নিত্য মজুত পদ্ধতির ক্ষেত্রে বেসিক্যালি এই ক্রয়টাকে ব্যয় হিসেবে না দেখে মজুত পণ্য হিসেবে দেখানো হয়, এবং আমরা যখন জাবেদাও করি তখন আমরা ওই ফ্রেমওয়ার্কটাই ফলো করে দেখাই, এবং যখন আমাদের প্রারম্ভিক মূলধন বের করি তখন আমরা কিন্তু ওইটা ফলো করেই বের করতেছি। কিন্তু যখন আমরা বিবরণী ছকে আসবো, সো বিবরণী ছকে আমরা ক্রয়কে আসলে কোথায় বসে, ক্রয়কে তো আমরা সম্পদের মধ্যে জেনারেলি বসাইতে পারবো না, তো কোনো ওয়ে নেই, কোনো ছক করতে পারবো না। সো ক্রয়কে আমরা কোথায় বসাই, মালিকানা সত্ত্বের মধ্যেই বসাই, ঠিক আছে। এবার আসি কিভাবে বসাই। দেখো, নগদ ঘরে 50,000 টাকা 50,000 টাকায় লিখছে, কোথাও কোনো ধরনের চেঞ্জ করেনি। ব্যাংক জমার ঘরে 20,000 টাকা 20,000 টাকা লিখছে, কোথাও কোনো চেঞ্জ করেনি। আসবাবপত্রে 30,000 টাকা 30,000 টাকা আসবাবপত্রে লিখছে, কোথাও কোনো চেঞ্জ করেনি। চেঞ্জটা হয়েছে কোথায়, মালিকানা সত্ত্বের ঘরে। দেখো এইখানে মূলধন কত টাকা ছিল 1,05,000, সো টোটাল মূলধন কত টাকা লিখছে 1,05,000 টাকা লিখছে। কিন্তু ক্রয় যেহেতু আমার জন্য একটা ব্যয়,
আমরা এইটার টাকাটাকে কি করব, যেহেতু ব্যয় মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করতে হয়, এই জন্য ক্রয়ের টাকা আবার কি করতে হয়েছে, এই মূলধনের ঘরেই মানে মালিকানা সত্ত্বের ঘরেই এই মূলধনের অ্যামাউন্টটা থেকে কি করে দেখাইতে হয়েছে, বিয়োগ করে দেখাইতে হয়েছে। সো এইচএসসি লেভেলে এই ধরনের এই ক্যাটাগরির কোয়েশ্চেনগুলো বেশি আসে, যেখানে আসলে তুমি একটু কনফিউজড হয়ে যাবা যে আচ্ছা এইখানে আসলে আমি কত টাকা বসাবো এবং এখান থেকে ক্রয়ের টাকাটা গিয়ে আমি সম্পদের দিকে বসাবো নাকি মালিকানা সত্ত্বের ঘরে বিয়োগ করব। সো এই জায়গাটা এখান থেকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। এবার আমরা পরে কাকে নিয়ে আলোচনা করব, এনি গেসেস? ইয়েস, আমরা ঋণকে নিয়ে আলোচনা করব। সো চলো যদি পরের লেনদেনটাকে দেখি, নগদ 50,000 টাকা, ঋণ 5,000 টাকা নিয়ে কি করা হলো, ব্যবসায় শুরু করা হলো। সো আমরা অলওয়েজই মনে রাখবো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এই যে ঋণ নিয়ে ব্যবসায় শুরু কথাটা যখন বলা থাকবে তখন এই ঋণের টাকা নগদের টাকার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। আবার লাইনটা মনে রাখো, ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলে এই কথাটা বলা থাকলে কি করতে হবে, ঋণের টাকাটা নগদের টাকার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। সো আমার এখানে জাবেদা দাঁড়াইতেছি কি, কারণ দেখো আমি একজনের থেকে ঋণ নিছি, সে তো আমাকে নগদ টাকা দিচ্ছে, আমি তো ওটা নিয়ে ব্যবসায় নিয়ে এসেছি, এই জন্য আমার টোটাল নগদের মধ্যে ঋণের টাকাটা কি করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে। সো আমার ঋণের কত টাকা, ঋণের নগদানের ডেবিট 55,000 টাকা। ওকে, এরপর যেহেতু ঋণ নিছি, ঋণ আমার জন্য একটা দায় ক্রেডিট দিকে বসে কত টাকা, ঋণ নিছি 5,000 টাকা, সো দায় 5,000 টাকা বসে না। আর আমার বাকি টাকা হচ্ছে মূলধনে, মানে আমার এই 55,000 টাকার মধ্যে 5,000 টাকা হচ্ছে ঋণ, বাকি টাকা তো আমার নিজের মানে মালিকের টাকা, সো মূলধনের টাকা। সো মূলধন কত হাজার টাকা, 50,000 টাকা। সো এইখানে নগদ যে সম্পদের ঘরে কত টাকা বসছে, 55,000 টাকা বসছে। এরপর এই ঋণ একটা কি আমার জন্য দায়, সো কত টাকা, ঋণের ঘরে ঋণ হিসাব ঋণের ঘরে বসছে 5,000 টাকা। আর মূলধন কত টাকা, মূলধন হচ্ছে 50,000 টাকা। সো মূলধন মালিকানা সত্ত্বের ঘরে বসে কত টাকা, 50,000 টাকা। ঠিক আছে, এরপরে শুধু ঋণ না, এই মানে এসএসসি লেভেলে শুধু ঋণ দিয়ে দেয়, এইচএসসি লেভেলে যদি আর একটু ডিফিকাল্ট যেহেতু করতে চায় অঙ্কগুলো, এখানে ব্যাংক ঋণের কথা বলা থাকে। সো নগদ 50,000 টাকা, ব্যাংক ঋণ 5,000 টাকা নিয়ে কি করা হলো, ব্যবসা শুরু করা হলো। সো নর্মাল ঋণ আর ব্যাংক ঋণের ডিফারেন্সটা কোথায় দেখো, নর্মাল ঋণ বলতে বোঝায় আমি কোনো ব্যক্তির থেকে, কোনো বন্ধুর থেকে আমি কি নিচ্ছি, ঋণের টাকাটা নিচ্ছি, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে ঋণের টাকাটা কালেক্ট করতেছি। বাট যখন ব্যাংক ঋণ বলে দেয়, দ্যাট অ্যাকচুয়ালি এনশিওরস তুমি ঋণটা ব্যাংকের থেকেই নিচ্ছ, আর ব্যাংক কখনো ঋণের টাকা ডিরেক্ট ক্যাশে দেয় না। ব্যাংক যেটা করে, তোমাকে বলে আপনি যেহেতু আমার ব্যাংক থেকে ঋণ নিবেনই, আপনি আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করেন। তুমি যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করবা, ব্যাংক ঋণের টাকাটা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। সো ব্যাংকের ক্ষেত্রে ঋণ আমানত সৃষ্টির একটা প্রক্রিয়া বলা হয় এই জিনিসটাকে, যে তোমার ঋণের টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছে। সো এইটা ব্যাংক ঋণ দিয়ে ব্যাংকের আমানত সৃষ্টি করতেছে, এবং এটা ব্যাংকের ফান্ড মানে বড় করার জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা ফাইন্যান্সে গেলে এই ধরনের ম্যাথগুলো করবা। ওকে, বাট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এই ধরনের ম্যাথ করতে হয়। বাট এখানে যে জিনিসটা মাথায় রাখতে হয়, ব্যাংক থেকে যখন ঋণ নিব, ব্যাংক ঋণের টাকাটা যেহেতু নগদে দিচ্ছে না, কোথায় দিচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছে। এই জন্য ব্যাংক ঋণের কথা বলা থাকলে আমরা ওই ঋণের টাকাটা নগদে যোগ করব না, রেদার ব্যাংক হিসাব নামে নতুন একটা হিসাব নিয়ে আসবো। সো আমার এখানে জাবেদাটা কি হচ্ছে, জাবেদা হবে নগদান ডেবিট কত টাকা, 50,000 টাকা। এরপরে ব্যাংক হিসাব কি করতে হবে, ডেবিট করতে হবে। যেহেতু ব্যাংকে টাকা আসতেছে, ব্যাংক ডেবিট কত টাকা আসবে, ব্যাংকে অ্যাকাউন্টে 5,000 টাকা কি করবে, ট্রান্সফার করবে। এই জন্য ব্যাংক হিসাব ডেবিট কত টাকা, 5,000 টাকা। এরপরে ব্যাংক যেহেতু ঋণ দিচ্ছে, ব্যাংক ঋণ একটা আমাদের জন্য কি দায়। সো ব্যাংক ঋণ ক্রেডিট কত টাকা, এই সেম 5,000 টাকা। আর বাকিটা হচ্ছে মূলধন ক্রেডিট। সো অলওয়েজ সম্পদ থেকে দায়টা বাদ দিলে আমরা মূলধন পাই। সো 55,000 টাকা 5,000 টাকা বাদ দিলে কত টাকা থাকে, 50,000 টাকা থাকতেছে। সো এইটা হচ্ছে আমার জাবেদা, যেইখানে নগদের ঘরে বসছে কত টাকা, 50,000 টাকা, ব্যাংক জমার ঘরে বসছে কত টাকা, 5,000 টাকা, ব্যাংক ঋণের ঘরে বসছে কত টাকা, 5,000 টাকা, আর মূলধনের ঘরে বসছে কত টাকা, 50,000 টাকা। তো কেন আমি তোমাদেরকে এতক্ষণ ধরে জাবেদা করতে বলছি শুরুর দিকে, তার এক্স্যাক্ট প্রমাণটা যদি তোমরা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে থাকো, তোমার একটা আইডিয়া হয়ে যাওয়া উচিত। কেন দেখো তো, আমি যদি জানি একটা লেনদেনের জাবেদা কি হবে, আমি জাস্ট জাবেদা ওয়াইজ এখানে টাকা বসাইলে তো আমার আর কিচ্ছু নিয়ে ভাবতে হচ্ছে না।
জাবেদা ছাড়া করতে গেলে অনেক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভাবতে হবে, এবং ভাবার পরেও যে ঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই, ভুল হইতে পারে। বাট জাবেদা ওয়াইজ যদি তুমি করো, তোমার প্রত্যেকটা জিনিস জায়গায় যেমন ঠিকঠাক মতো বসবে, এবং তোমার নিজেরও একটা ক্রস চেক হয়ে যাবে, যাচ্ছে না এটার জাবেদা তো এইটা, তাহলে টাকা কি অন্য জায়গায় বসতে পারে না, অন্য জায়গায় বসতে পারে না, জায়গায় বসাইতে হবে। সো এই জন্যই জাবেদাটার দিকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছি, ঠিক আছে? ওকে, এবার যদি পরেরটা দেখি, আমাদের পরেরটা হচ্ছে ধারে 5,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো। জাবেদা কি হবে? আবার যেই যন্ত্রপাতি ডেবিট, জাবেদা হচ্ছে যন্ত্রপাতি ডেবিট, আর যেহেতু ধারে কিনছে এই জন্য প্রদেয় ক্রেডিট, ঠিক আছে? যন্ত্রপাতি আমার জন্য একটা সম্পদ, এই জন্য এইখানে কি হচ্ছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা। আর প্রদেয় এটা আমার জন্য একটা দায়, এখানে দায়টা বৃদ্ধি পেয়েছে কত টাকা? দায়টাও বৃদ্ধি পেয়েছে হচ্ছে 5,000 টাকা। তো সম্পদের দিকে আমরা 5,000 টাকা বাড়া দিলাম যন্ত্রপাতির ঘরে, আর পাওনাদার বা আরেক নাম হচ্ছে প্রদেয় হিসাব, এদিকে আমরা দায় বাড়া দিলাম কত টাকা? 5,000 টাকা। মানে সম্পদও বৃদ্ধি পেয়েছে, দায়টাও বৃদ্ধি পেয়েছে, এখানে এ বৃদ্ধি আবার এখানে এল বৃদ্ধি পেয়েছে, এই জন্য সম্পদের দিকেও প্লাস করলাম, আর দায়ের দিকেও পাওনাদারের ঘরে কি করলাম? প্লাস করে দিলাম। ওকে, যদি পরেরটায় যাই, পাওনাদারকে পরিশোধ। দেখো, যখন আমি পাওনাদারকে পরিশোধ করবো, এটা জাবেদা কি হবে? জাবেদা হচ্ছে তো পাওনাদার টাকাটা পেয়েই যাইতেছে, জাবেদা কি? পাওনাদার ডেবিট, ঠিক আছে? পাওনাদার টাকা আমি দিয়ে দিলাম, পাওনাদারকে আমি কি নগদ টাকা দিয়ে দিচ্ছি, এই জন্য ক্রেডিট কে হবে? নগদান ক্রেডিট। এইখানে এতক্ষণ আমরা বৃদ্ধি নিয়ে কথা বলতেছিলাম, এবার আমরা একটু হ্রাস নিয়ে কথা বলি। দেখো, পাওনাদার একটা দায় ক্রেডিটে থাকলে বৃদ্ধি পায়, দায় ডেবিটে থাকলে কি হয়? হ্রাস পায়। সো তোমার এইভাবে লজিক্যালি মনে রাখতে গেলে তোমার অনেক চিন্তা ভাবনা করতে হবে। তুমি জাস্ট এইভাবে সিম্পলি চিন্তা করো, পাওনাদার আমার কাছে টাকা পাইতো, আমি পাওনাদারকে টাকা দিয়ে দিছি, পাওনাদারটা কি এখন আছে? দ্য অ্যান্সার ইজ নাই। মানে পাওনাদার এখন আর নাই, পাওনাদার আগে ছিল, আমার কাছে যে টাকা পাবে, পাবেতে পতে পাওনাদার, এভাবে মনে রাখলে ইজি। সো আমার কাছে পাওনাদার টাকা পাইতো, আমি ওর টাকা ওরে দিয়ে দিছি, এবার কে পাওনাদার আছে, মানে পাওনাদার কমে গেছে না? সো পাওনাদারকে টাকা পরিশোধ করলে পাওনাদার কমে যায়, পাওনাদার হ্রাস পায়। সো পাওনাদার একটা দায়, এই জন্য এখানে কি হয়েছে? দায়টা হ্রাস পাইছে। অন্যদিকে নগদান আমার জন্য একটা সম্পদ, নগদ টাকা দিয়ে দিছি, তুমি সিম্পলি চিন্তা করো, নগদ টাকা দিলে নগদ টাকা কমে যায় না? সো নগদ টাকা সম্পদ কমে গেছে, এই জন্য দায় হ্রাস, আর একটা কি হ্রাস? সম্পদ হ্রাস, ঠিক আছে? এই হইতেছে আমাদের অবস্থা। সো আমার এখানে নগদ টাকা কমছে কত টাকা? 3,000 টাকা, আর ওইদিকে দায় কমছে কত টাকা? 3,000 টাকা। কেন কমছে এটা বুঝতে পারতেছি? নগদ টাকা আসলে সম্পদ বৃদ্ধি, নগদ টাকা চলে গেলে সম্পদ হ্রাস, দায় বৃদ্ধি পেলে তো দায় বৃদ্ধি, দায় কমে গেলে দায় হ্রাস পায়, ঠিক আছে? ওকে, পরেরটা যাই, নগদে বেতন পরিশোধ করা হলো। সিমিলার কেস বাট একটু ডিফারেন্ট। সো বেতন আমার জন্য কি? বেতন আমার জন্য একটা ব্যয়। সো জাবেদা কি হবে? যেহেতু বেতন দিছি এই জন্য বেতন ডেবিট, আর নগদান কি করছি? ক্রেডিট। এবার আমি সিম্পলি চিন্তা করি, বেতন আমার জন্য একটা ব্যয়, ব্যয়ের জন্য কি বলছিলাম? মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ঠিক আছে? সো ব্যয়ে টাকা চলেছে, মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এই জন্য ব্যয়ের জন্য মালিকানা সত্ত্বের ঘরে টাকাটা কি করতে হয়েছে? মাইনাস করতে হয়েছে। এখন আমি একজনের বেতন দিছি, নগদ টাকা কি আসবে? ইম্পসিবল, নগদ টাকা কি চলে গেছে না? এই জন্য নগদানের ঘরে কি করছি? টাকাটা মাইনাস করে বসাই দিছি। কাহিনী ক্লিয়ার? ওকে, এরপর আসি মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ। সো অ্যাকাউন্টিংয়ে ব্যবসায়িক সত্তা নীতি নামে একটা নীতি আছে। যাদের এসএসসিতে অ্যাকাউন্টিং ছিল তারা অধ্যায় 10 আর্থিক বিবরণীর হিসাব বিজ্ঞানের নীতিমালার মধ্যে ব্যবসায়িক সত্তা নীতি, মানে প্রথম যে নীতিমালাটার কথা বলা আছে সেখানে স্পেসিফিক্যালি উল্লেখ করে বলা আছে মালিক আর ব্যবসা দুইটা আলাদা আলাদা সত্তা, এটাকে বলা হয় ব্যবসায়িক সত্তা নীতি। এবং এই নীতিটার মেইন কনসেপ্টটা হচ্ছে মালিক আর ব্যবসা দুইটা আলাদা আলাদা, দুইটাকে কখনোই একভাবে কল্পনা করা যাবে না। অর্থাৎ মালিকের ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা ব্যবসার জন্য কোনো ইম্প্যাক্ট ফেলবে না, আর ব্যবসার যে ডেইলি লেনদেন সেটা মালিকের জীবনে ডিরেক্ট কোনো কি ফেলবে না? ইম্প্যাক্ট ফেলবে না। এখানে যে থিন লাইনটা আছে সেটা হইতেছে মালিক যদি ব্যবসায়ীকে কোনো কিছু দেয় সেটাকে মূলধন হিসেবে কনসিডার করতে হবে, আর মালিক যদি ব্যবসা থেকে কিছু তুলে নেয় সেটাকে কি হিসাবে কনসিডার করতে হবে? উত্তোলন হিসাবে কনসিডার করতে হবে। সো এই হচ্ছে পার্টিকুলারলি লজিক, মালিক দিলে মূলধন, মালিক তুলে নিলে সেটাকে আমরা কি বলি? উত্তোলন বলি।
এখন এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে মালিক ব্যক্তিগতভাবে ব্যবসা ঋণ পরিশোধ করছে। সো ব্যবসা মনে একটা ঋণ ছিল, কোনো একটা জায়গাতে ব্যবসা টাকা ধার নিচ্ছে বা লোন নিচ্ছে তার নিজের নামে। এখন এই টাকাটার উচিত কি ছিল ব্যবসার পরিশোধ করে দেওয়া, বাট মালিক মনে করছে আচ্ছা না, ব্যবসা থেকে এটা পরিশোধ করা ডিফিকাল্ট হচ্ছে, আমি আমার নিজের পকেট থেকে টাকাটা দিয়ে দিই। এখন নিজের পকেট থেকে টাকা দিলে এটাকে আমরা ডিরেক্ট ব্যবসার টাকা মনে করতে পারবো না। এইখানে রুলসটা হচ্ছে মালিক যা দিবে তাই মূলধন। এখন মালিক যেহেতু দিছে, সো মালিক যা দিছে তাই মূলধন। মূলধন কোন দিকে বসে? ক্রেডিট দিকে বসে। সো আমরা ক্রেডিট দিকে লিখলাম, মূলধন কোন দিকে লিখবো? ক্রেডিট। ঠিক আছে, এটা হইলো। এখন মালিক কি পরিশোধ করছে? একটা ঋণ পরিশোধ করছে। ঋণ পরিশোধ করে দিলে দায় কমে যায়। সো ডেবিটে কে বসবে? ঋণ হিসাব। সো ঋণ হিসাব, যেহেতু দায় কমে গেছে এই জন্য ঋণ হিসাব ডেবিট, আর মূলধন আমাদের কি করতে হবে? ক্রেডিট করতে হবে। সো কত টাকা বলছে? 5,000 টাকা বলছে। তো 5,000। সো যখন আমাদের দায়টা ডেবিট দিকে বসে তখন আমাদের দায় কি হয়? হ্রাস পায়। ঋণ পরিশোধ করে দিতে দায়টা কি হয়ে গেছে? কমে গেছে। দায় যখন আমাদের কমে যায় তখন দায়টা কি হয়? হ্রাস পায়। এই হচ্ছে আমাদের ঋণ ডেবিট। আর হচ্ছে যেহেতু মালিক টাকা দিছে এই জন্য মূলধন কোন দিকে বসে? মূলধন বসে আমাদের হচ্ছে ক্রেডিট দিকে। এখন এই টাকাটা আমরা কোন দিকে, যেহেতু দায় কমে গেছে এই জন্য ঋণের ঘরে এই টাকাটা কি করা হয়েছে? মাইনাস করা হয়েছে। আর মালিকানা সত্ত্বের ঘরে টাকাটা কি করা হয়েছে? প্লাস করে দেওয়া হয়েছে। দায় হ্রাস পাইছে, মালিকানা সত্ত্ব কি হয়েছে? বৃদ্ধি পাইছে। এখন তোমাদের যদি আমরা আমাদের এইচএসসি 28 অনলাইন ব্যাচের কয়েকটা ফিচার নিয়ে একটু কথা বলি। একটা নিয়ে এখন কথা বলবো, যেহেতু আমাদের ক্লাসের মেইন পড়াশোনার দিকে আছি, সেটা হচ্ছে মেইন ফোকাস হচ্ছে আমাদের লাইভ ক্লাস। সো লাইভ ক্লাসটা হচ্ছে তোমরা এখন যেভাবে আমাদের ক্লাসে দেখতে পাচ্ছ না, ঠিক এইভাবে আমরা পুরা অ্যাকাউন্টিংয়ের সিলেবাসটাকে একদম ক্লাস ওয়াইজ টপিক ওয়াইজ ভাগ করছি। একটা ক্লাসে একটা স্টুডেন্টের পক্ষে যতটুকু পড়া সম্ভব আমরা সেভাবে ভাগ করে ওই একটা ক্লাস 1.5 ঘন্টার ক্লাসে তোমাদেরকে পুরো টপিকটা সুন্দর করে বুঝিয়ে দিই, যাতে করে একটা লাইভ ক্লাস করে তোমার ওই পার্টিকুলার জিনিস নিয়ে বা পার্টিকুলার টপিক নিয়ে বা কনসেপ্ট নিয়ে কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে। সো একটা ফিচার নিয়ে বললাম, আরও ফিচারগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। চলো তাহলে আমাদের পরের টপিকে আমরা চলে যাই। সো পরেরটা হচ্ছে বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয়। সো এই লেনদেনটা সে কি বোঝায়? বাকিতে পণ্য ক্রয়, ক্রয় আমার জন্য একটা ব্যয়। সো যদি আমরা এটা জাবেদা চিন্তা করি, জাবেদা কি হবে? জাবেদা হবে ক্রয় ডেবিট। আর যেহেতু বাকিতে পণ্য ক্রয় করছে, সো পাওনাদার বা প্রদেয় হিসাবকে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। সো প্রদেয় হিসাব কি করব? আমরা ক্রেডিট করব। তো ক্রয় আমার জন্য একটা ব্যয়, ব্যয়ের জন্য কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর দায় এখানে কি হয়েছে? দায় ক্রেডিট দিকে থাকলে দায় কি হয়? বৃদ্ধি পায়। যেহেতু আমি বাকিতে পণ্য কিনছি, টাকা দিতে হবে, মানে আমার কাছে একজন টাকা পাবে, পথে পাওনাদার। সো আর পথে প্রদেয় হিসাবও হয়। তো যেহেতু টাকা পাবে, আমি এখনো টাকাটা দেইনি, সো দায়টা কি হয়েছে? এখানে বৃদ্ধি পাইছে। সো দায় বৃদ্ধি পাওয়ার জন্য পাওনাদারের ঘরে কি করছি? আমরা প্লাস করে দিচ্ছি, দায়টা বৃদ্ধি পাইছে। আর মালিকানা সত্ত্বের ঘরে এই টাকাটা কি করে দিছি? আমরা মাইনাস করে দিচ্ছি। মানে বিবরণী ছক করার সময় তোমাকে একটা কনসেপ্ট খুব ভালো করে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের হিসাবের সমীকরণটা হচ্ছে A = L + OE। অ্যাট এনি কস্ট, অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমার দুই সাইডের যোগফল সমান হইতেই হবে। দ্যাট মিনস, মনে করো আমার এদিকে যদি 10 হয়, এইখানে যদি আমার 3 হয়, আমার এইখানে 7 মাস্ট হবেই হবে। এটা ছাড়া অন্য কোনো কিছুই হবে না। মানে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমার দুই সাইডের যোগফল সমান হইতেই হবে। এন্ড ওইটার উপর বেসিস করে এটা সাজানো। দেখো এই লেনদেনটা কিন্তু আমার এই সাইড সম্পদ সাইডে কোনো প্রভাব ফেলতেছে না, এই সাইডেই প্লাস মাইনাস হইতেছে। প্লাস মাইনাস হওয়ার পর আমার আলটিমেট রেজাল্ট কি? আলটিমেট রেজাল্ট হচ্ছে কিন্তু 0। মানে এইখানে প্লাস হইছে, এইখানে মাইনাস হইছে। মনে করো আমি এইখানে দিলাম -2, এইখানে দিলাম +2, আলটিমেটলি কি 0 না? সো এইটার ইম্প্যাক্টটাও আমার সমীকরণের মধ্যে ঠিক ওইভাবেই থাকে যে আমার যে কোনো এক সাইডে প্রভাব ফেলতেছে। সো এবং আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানো? তোমরা যখন এইচএসসিতে পড়বা, এইটা নিয়েও একটা টপিক আছে যে কোনটা গুণগত পরিবর্তন, কোনটা কাঠামোগত পরিবর্তন। অ্যান্ড এই টপিকটা থেকে এইচএসসি লেভেলে যেমন এমসিকিউতে প্রশ্ন আসে, ঠিক সেমভাবে এই টপিকটা থেকে অ্যাডমিশন টেস্টের এমসিকিউতে প্রশ্ন আসে। অ্যান্ড কখনো কখনো এখান থেকে কতেও প্রশ্ন আসে।
সো বুঝতেই পারতেছো জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। বাট আজকে আমরা গুণগত কাঠামোগত এগুলো জিনিসটা কথা বলবো না, বিকজ আজকে আমাদের পড়ার একমাত্র ফোকাস হচ্ছে বিবরণী চক্র শেখা। সো এই মানে জাবেদার ক্রয় ডেবিট প্রদ হিসাব ক্রেডিট, আমার এইটার জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পাইলো, আর প্রদ হিসাবে এটা আমার দায় এটার জন্য বৃদ্ধি পাইছে। সো মালিকানা সত্ত্ব হ্রাসের জন্য এখানে মাইনাস করে দিলাম, আর দায় বৃদ্ধি পেয়েছে এই জন্য পাওনা করে কি করে দিলাম, প্লাস করে দিলাম। এরপরে সেবা প্রদান বাবদ 50,000 টাকা কি হয়েছে, উপার্জিত হয়েছে, যার 20,000 টাকা নগদে পাওয়া গেল, অবশিষ্ট টাকা পাওনা রইল। সো পাওনা দিয়ে কিন্তু কি বোঝায় জানো, দেনাদার বোঝায়। সো অ্যাকাউন্টিংয়ে অনেকগুলো ওয়ার্ডের অনেক সিনোনিম নাম আছে, যেমন দেনাদারকে বিক্রয় খতিয়ানের জের বলা হয়, দেনাদারকে শুধু পাওনা নামেও কি করা হয়, ডাকা হয়। তো আমরা যদি এটা জাবেদা করি সেবা বাবদ, মানে আমি সেবা দিয়ে দিছি, সেবা প্রদান করে ফেলছি একজনকে, সো ওইটার 50,000 টাকা সেবা দিছি, ওখান থেকে 20,000 টাকা পাইছি, আর বাকি টাকা এখনো পাইনি। সো যেটা জাবেদা কি হবে, যে টাকাটা পাইছি নগদান ডেবিট কত টাকা, 20,000 টাকা। এরপর যে টাকাটা পাবো প্রাপ্য ডেবিট কত টাকা, 30,000 টাকা। আর যেহেতু সেবা দিয়ে হয়েছে, সেবা দিয়ে এই জিনিসটা হয়েছে, এই জন্য সেবা আয়, আমার জন্য আয় ক্রেডিট দিকে কত টাকা, 50,000 টাকা। সো আয় মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি মানে আমার মালিকানা সত্ত্বের ঘরে প্লাস করতে হবে কত টাকা, 50,000 টাকা। এরপর নগদ টাকা পাইছি, এই জন্য নগদের ঘরে প্লাস করতে হবে কত টাকা, 20,000 টাকা। আর দেনাদার বা প্রাপ্য হিসাব সম্পদ বাড়ছে, এই জন্য প্রাপ্য হিসাবের ঘরে কত টাকা, 30,000 টাকা। মানে আমি জাবেদায় যে সিকোয়েন্সে টাকা বসাবো, আমার বিবরণী ছকে প্রত্যেকটা ঘরে ওইভাবেই টাকাটা বসবে। সো এই জন্য প্রত্যেকটা জিনিস কানেক্টেড। আমি যদি সম্পদ দায় ব্যয় না চিনি, আমি জাবেদা করতে পারবো না, আর জাবেদা করতে না পারলে আলটিমেটলি অ্যাকাউন্টিং এর কোনো জিনিসই আসলে সলভ করতে পারবো না। এন্ড তোমাদের জন্য আর্থিক বিবরণী তো এসএসসি লেভেলে নাইটমেয়ার ছিলই ছিল, তার কারণ এসএসসি লেভেলে এখান থেকে 20 মার্ক একদম মাস্ট অ্যান্সার করতেই হয়। এইচএসসি লেভেলও আর্থিক বিবরণী থেকে মাস্ট 20 মার্ক অ্যান্সার করতেই হয়। দ্যাট বিং সেড, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে 20 মার্ক, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে 20 মার্ক, দুইটা মিলায় কম্বাইনলি আর্থিক বিবরণী থেকে 40 মার্কের প্রশ্ন আসে। আরও বেশি স্পেসিফিক ওয়েতে বললে, ধরো দুইটা চ্যাপ্টার থেকে এমসিকিউ 2 2 4 4 করে অলমোস্ট 45 মার্কের প্রশ্ন কোত্থেকে আসে জানো, আর্থিক বিবরণী থেকে আসে। বাট তার থেকেও ইন্টারেস্টিং ফ্যাক্ট, জাবেদা ইটসেলফ এই টপিকটা থেকে 30 মার্কের উপরে প্রশ্ন আসে। এবং জাবেদা এইচএসসি লেভেলে এতটাই ইম্পর্টেন্ট, এটা শুধু একটা চ্যাপ্টারের মধ্যে সীমাবদ্ধ না, অনেকগুলা চ্যাপ্টারে অনেকগুলা জায়গায় আমাদের জাবেদা করতে হয়, যেটা তুমি এইচএসসি লেভেলে যখন আসবা তখন আরও ডেপথে বুঝতে পারবা। মানে আর্থিক বিবরণী যদি তোমার জন্য নাইটমেয়ার হয়, ওই নাইটমেয়ারটাকে কাটানোর রাস্তা শুধু জাবেদা। অ্যান্ড জাবেদা এতটাই ইম্পর্টেন্ট যে এইচএসসি লেভেলে 30 মার্ক, ফার্স্ট ক্লাস সেকেন্ড মিলে 30 মার্ক তোমার অলমোস্ট জাস্ট জাবেদা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, ওকে, সামনে আগে মালিক কর্তৃক উত্তোলন। সো উত্তোলন করছে, সো উত্তোলন করলে মালিকের সাথে হ্রাস পায়, সো উত্তোলন ডেবিট, আর হচ্ছে মালিক কর্তৃক উত্তোলন, যেহেতু কিছু বলা নেই, তার পিছনে টাকা উত্তোলন করছে, এই জন্য নগদান কি করবো আমরা, ক্রেডিট করবো। সো উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পাই, যেমন মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস করলাম, আর যেহেতু নগদ টাকা উত্তোলন করছে, নগদ ইয়াতে কি করলাম আমরা, হ্রাস বা টাকাটা মাইনাস করে দিলাম, সম্পদ কমে গেছে। এরপর ধারে ক্রয়কৃত পণ্য ফেরত, খুবই ইন্টারেস্টিং। ধারে ক্রয়কৃত পণ্য ফেরত, এটা হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় ফেরতে যাবে দেখি, ক্রয় ফেরতে যাবে হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় ডেবিট, আর ক্রয় ফেরত কি হবে, ক্রেডিট। সো প্রদেয় আমার জন্য কি, দায়। সো দায় যখন আমার ডেবিট দিকে বসে, ঠিক আছে, তখন আমার দায়টা কি হয়, হ্রাস পায়। সো এইখানে যে জিনিসটা হয়েছে, আমি মনে করো বাকিতে পণ্য কিনে নিয়ে গেছি, বাসে কি নিয়ে যেয়ে দেখলাম 5টা প্রোডাক্ট নিছি, 2টা প্রোডাক্ট নষ্ট, আমি কি করবো, ফেরত দিয়ে আসবো না। সো 5টা প্রোডাক্টের জন্য মনে করো আমার দায় ছিল কত টাকা, 50 টাকা, যখন 2টা ফেরত দিয়ে আসছি, এখন আমার দায় কয় টাকা, 30 টাকা না। সো দায়টা কমে গেছে না, এই জন্য আমার এখানে কি, দায় হ্রাস পায়। আর ক্রয় ফেরত, ক্রয় আমার জন্য একটা ব্যয়, ব্যয় আগে ছিল 50 টাকা, 2টা ফেরত দেওয়ার পর ব্যয় এখন কত টাকা হয়েছে, 30 টাকা, ব্যয় হ্রাস পাইছে না। ব্যয় হ্রাস পাইলে আমার মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস করতে হয়, আর এখানে দায়টাও যেহেতু কমে গেছে, এই জন্য দায়ের ঘরে কি করতে হচ্ছে, মাইনাস করতে হয়েছে। সো এই জন্য পাওনাদার এখানে হ্রাস পাইছে আমার কত, পাওনাদার আমার এখানে দায় হ্রাস পাইছে কত, 1500 টাকা। আর এখানে ছোট্ট একটা মিস্টেকে ভুল বলে ফেলছি, জাস্ট সেটা একটু এখানেই কারেক্ট করে ফেলি। সেটা হচ্ছে ক্রয় ফেরত, এইটা ক্রয় আমার জন্য একটা ব্যয়, ঠিক আছে, এইটার জন্য আমার মালিকানা সত্ত্বে কি হয়, হ্রাস পায়। কিন্তু ক্রয় ফেরত এইটার জন্য আমার, এটা আমার বিপরীত ব্যয়, এটা আমার ব্যয়কে কি করে, এটা আমার ব্যয়কে হ্রাস করে। মানে এক্সপেন্স, যদি আমি শুধু ই দিয়ে এক্সপেন্স বুঝাই, দেখো আমরা কিন্তু এখানে ই দিয়ে এক্সপেন্স বুঝাচ্ছি, এখানে ই দিয়ে ইকুইটি বা মালিকানা সত্ত্ব বুঝাচ্ছি।
যদি বলি এক্সপেন্স, ক্রয় ফেরত আমার ব্যয়কে কি করে, হ্রাস করে, ঠিক আছে। আর ব্যয় হ্রাস মানে কি, মালিকানা সত্ত্ব আলটিমেটলি কি হয়, বৃদ্ধি পায়। সো ক্রয় ফেরত আর পাওনাদার, সো ক্রয় মানে আমাদের এখানে প্রদেয় হিসেব কি হয়েছে, হ্রাস পেয়েছে, এই জন্য পাওনাদার করে কি করলাম, মাইনাস করলাম। কিন্তু ক্রয় ফেরত এইটার জন্য আমার ব্যয়টা কি হয়েছে, আমার ব্যয় কিন্তু বৃদ্ধি পায়নি, ব্যয় হচ্ছে এখানে কি হয়েছে, হ্রাস পাইছে। আর ব্যয় হ্রাস পাইলে মালিকানা সত্ত্ব কি হয়, বৃদ্ধি পায়। সো এই জন্য 1500 টাকা এখানে কি করা হয়েছে, প্লাস করা হয়েছে, ঠিক আছে। সো আমার দায় হ্রাস পাইছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, কেন, তার কারণ ব্যয় হ্রাস পাইলে মালিকানা সত্ত্ব কি হয়, বৃদ্ধি পায়। এটা হচ্ছে কার জন্য, ক্রয় ফেরতের জন্য। এন্ড তুমি যেন অবাক হবা, অন্য আইটেমের থেকে এই আইটেমে স্টুডেন্টরা বেশি ভুল করে, তার কারণ একটু টিপিক্যালি অঙ্কগুলো থেকে ডিফিকাল্ট, বাট আসে এবং স্টুডেন্টরা ভুল করে। এরপর যদি আমরা বিক্রয়কৃত পণ্য ফেরত, দ্যাট মিনস বিক্রয় ফেরতের জাবেদা আসি। বিক্রয় ফেরতের জাবেদা কি, বিক্রয় ফেরতের জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট আর দেনাদার বা প্রাপ্য হিসাব কি করতে হবে, ক্রেডিট করতে হবে। সো আমার বিক্রয় ফেরত, এটা আমার জন্য কি হয়েছে, আয় হ্রাস পাইছে। আয় হ্রাস পাইলে কি হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ঠিক আছে। আর দেনাদার, এটা আমার জন্য সম্পদ। সম্পদ এখানে কি হয়েছে, সম্পদ এখানে কি হয়েছে, হ্রাস পাইছে। এখন দেখো বিক্রি করছি, বাকি মানে বিক্রয় ফেরত, দ্যাট মিনস বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসছে। সো যখন আমরা বিক্রি করছি বাকিতে, তখন আমরা কি করছি, দেনাদারটাকে বাড়াই দিছিলাম আর বিক্রয় আয়কে বাড়াই দিছিলাম। এখন যখন এই পণ্য ফেরত আসছে, আমার আয়টা কমে গেছে, আবার ওদিকে সম্পদটাকে কমে ফেলতে হবে না। এই জন্য আমার আয়ের এখানে আয় হ্রাস পাইছে, আর এখানে সম্পদের থেকে সম্পদ কি হয়েছে, হ্রাস পাইছে। এখন তুমি বলতেই পারো, এখানে যদি ধারে করারটা উল্লেখ করা নাও থাকতো, তাও আমাদের বুঝে নিতে হইতো বিক্রয় ফেরত মানে ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসছে। ক্রয়ের ক্ষেত্রে যদি ধারে কথাটা উল্লেখ না থাকতো, তাও আমাদের বুঝে নিতে হইতো ক্রয় ফেরত মানে ধারে ক্রয়কৃত পণ্য কি আসছে, ফেরত আসছে, ঠিক আছে। এখন তোমাদের যদি আমাদের অনলাইন ব্যাচে আরও দুইটা ফিচার নিয়ে একটু বলি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে রেকর্ডেড ক্লাস। সো লাইভ ক্লাস অনেক কারণে, যেমন এখন বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো বজ্রপাতের শব্দ পাচ্ছ, যে আমরা জানি আমাদের দেশে এই বজ্রপাত বা যেদিন বৃষ্টি হয় সেদিন অনেক জায়গায় অনেক এলাকায় নেটওয়ার্ক ডাউন থাকে। বাট নেটওয়ার্ক ডাউন থাকলেও সমস্যা নেই, আমরা অফিসে সব ধরনের ব্যবস্থা করে রাখছি যাতে করে ক্লাসে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এখন আমরা তো আমাদের এই অফিস রুমের ব্যবস্থা করতে পারবো, বাট সারা বাংলাদেশের সবার ব্যবস্থা তো আমরা করতে পারছি না। এবং দ্যাট বিং সেড, আমাদের লাইফে অনেক সময় এমন অনেক কিছুই হয় যার কারণে লাইভ ক্লাস কোনো না কোনো মিস হয়ে যাইতে পারে। লাইভ ক্লাস মিস মানে কি, পড়া একদম মিস? একদমই না ভাইয়া। লাইভ ক্লাস যদি তোমার কোনো কারণে মিস হয়ে যায়, লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সনটা তুমি উইদিন রাত 12টার মধ্যেই পেয়ে যাবা। তার মানে তুমি যদি কোনো কারণে লাইভ ক্লাসটা করতে নাও পারো, তুমি লাইভ ক্লাসের রেকর্ডেড ক্লাসটা ওই দিনের মধ্যেই পেয়ে যাইতেছো। তাহলে কোনো কারণে যদি লাইভ ক্লাসটা মিস হয়ে যায়, সেটা ইন্টারনেট ইস্যু হোক, সেটা নিজের পার্সোনাল লাইফের কোনো ইস্যু হোক, যেই ইস্যু হোক, সলিউশন আছে। সলিউশনটা কি? আমাদের রেকর্ডেড ক্লাস। এখন তোমার মনে হইতে পারে যে ভাইয়া, এইচএসসিতে তো আমরা এসএসসির মতো ছোট একটা বই পড়ি না, এইচএসসিতে আমাদের সিলেবাসটা অনেক বড়। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে এত বড় একটা বই, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে এত বড় একটা বই। ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 10টা চ্যাপ্টার। সো এখন এক একটা কলেজে এক একভাবে পড়ে। কোনো কলেজে ফার্স্ট পেপার দিয়ে স্টার্ট করে, কোনো কলেজে সেকেন্ড পেপার দিয়ে স্টার্ট করে, কোনো কলেজে দুইটা মিক্স করে পড়ায়। এখন ভাইয়া আপনারা তো অনলাইন ব্যাচে একটা সিকোয়েন্স অনুযায়ী পড়াবেন, এবং এটাও আপনাদের পক্ষে এনশিওর করা কখনোই পসিবল না যে আপনারা যে সিকোয়েন্সে পড়াবেন কলেজে ওই সিকোয়েন্সেই পড়াবেন। দেখো ভাইয়া, পৃথিবীতে অনেকগুলো প্রবলেম আছে, সবগুলো প্রবলেমের যে সলিউশন সবসময় আছে তা না, বাট আমরা চেষ্টা করি তোমাদেরকে প্রত্যেকটা প্রবলেম যেটা তোমরা তোমাদের লাইফে ফেস করতে পারো এইচএসসিতে, সবগুলো প্রবলেমের সলিউশন করে দেওয়া। এখন এই যে সিলেবাস মিস ম্যাচ, এটা নিয়ে একটা যে ঝামেলা আছে, সেই ঝামেলার সলিউশন হচ্ছে আর্কাইভ ক্লাস। তার মানে আমরা কিন্তু তোমাদের মানে এইচএসসি 28 ব্যাচ থেকেই প্রথম অ্যাকাউন্টিং অনলাইন ব্যাচ চালু করতেছি এরকম না। আমরা এইচএসসি 27 ব্যাচে অলরেডি অ্যাকাউন্টিংয়ের অনলাইন ব্যাচ রান করেছি, এবং আমরা 1000-এরও বেশি স্টুডেন্টদেরকে এই অনলাইন ব্যাচে পড়িয়েছি। এই এক্সপিরিয়েন্স থেকে আমাদের একটা মানে ফুল রোড ম্যাপের এক্সপিরিয়েন্স আছে। এক, দ্বিতীয়ত ওই ব্যাচের জন্য যতগুলা ক্লাস হয়েছে, তুমি যদি এইচএসসি 28 অনলাইন ব্যাচে ভর্তি হও, প্রত্যেকটা ক্লাস তুমি তোমার অ্যাপের মধ্যে পেয়ে যাবা। তার মানে কি? তার মানে তোমার কলেজে যেখান থেকেই পড়াক না কেন, ফার্স্ট পেপার পড়াক, সেকেন্ড পেপার পড়াক, মিক্স করে পড়াক, যেভাবেই পড়াক না কেন, তোমার কাছে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা লেসন ভিডিও আকারে আছে, এবং
তোমার যেটা প্রয়োজন তুমি সেটা রেকর্ড থেকে দেখে নিতে পারবা। সো লাইভ ক্লাসের পাশাপাশি আমরা তোমাদের জন্য আর্কাইভ ক্লাসগুলো রাখতেছি, যাতে করে তোমাদের কলেজের সিলেবাসে যদি কোনো উল্টাপাল্টা থাকে সেই উল্টাপাল্টা জিনিসটাও সলভ হয়ে যায়। এবং তাহলে ভাইয়া আপনারা অনলাইন ব্যাচে আসলে কি সিকোয়েন্সে পড়াবেন? দেখো, আমরা অনলাইন ব্যাচে যে সিকোয়েন্সটা ফলো করব সেটা হচ্ছে এমন একটা সিকোয়েন্স যে সিকোয়েন্সে পড়া স্টার্ট করলে একটা স্টুডেন্টের ফুল রোড ম্যাপটা ক্লিয়ার থাকে। মানে দেখো, চ্যাপ্টার তো 10টা, বাট 10টা চ্যাপ্টার কোন সিকোয়েন্সে পড়ালে সবচেয়ে ভালো তোমার জন্য হবে সেটা কিন্তু আমরা জানি আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, এবং আমার নিজের প্রায় 7 বছর ধরে পড়ার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা এনশিওর করে তোমাকে বলতে পারি যে কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার পড়লে তোমার জন্য অ্যাকাউন্টিং বোঝা সবচেয়ে ইজিয়ার হবে। এইভাবে আমরা আমাদের অনলাইন ব্যাচের প্রোগ্রামটাকে ফুল রোডম্যাপটা সাজাবো, যাতে করে তুমি অ্যাজ আ নিউ এইচএসসি স্টুডেন্ট হয়ে নির্ভয়ে কম সময়ে পুরো অ্যাকাউন্টিং সিলেবাস শেষ করতে পারো। সো অনেক কিছু বলে ফেললাম, চলো আবার আমরা পড়াশোনায় ব্যাক করি। সোনালী ব্যাংকে একটা হিসাব খোলা হলো। ব্যাংকে যদি কোনো একটা হিসাব খোলা হয়, ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খুলতে হয়, ঠিক আছে? জাবেদা কি হয়, যেহেতু ব্যাংকে টাকা জমা দিচ্ছে এই জন্য ব্যাংক হিসাব কি করতে হয়, ডেবিট করতে হয়। আর যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে, নগদান কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে আমার ব্যাংকে যেহেতু টাকা বাড়তে সম্পদ বৃদ্ধি, এই জন্য ব্যাংকের ঘরে আমরা কি করলাম, প্লাস করলাম। আর নগদ টাকা যেহেতু কমে যেতেছে এই জন্য নগদের ঘরে কি করলাম, মাইনাস করলাম। মানে আমি পকেটের থেকে নগদ টাকা বের করে ব্যাংকে জমা দিচ্ছি, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়তেছে, বাট পকেট থেকে কি নগদ টাকা কমতেছে। এই জন্য নগদের সম্পদটা হ্রাস পাইছে আর ব্যাংকের সম্পদটা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। দ্যাটস ইট। এরপরে বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণে যাবে দেখি, বিনামূল্যে পণ্য বিতরণে যাবে হচ্ছে বিজ্ঞাপন ডেবিট আর ক্রয় কি হয়, ক্রেডিট হয়। দেখো, বিজ্ঞাপন আমার জন্য একটা ব্যয়, ব্যয় করলে কি হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। সো এইটার জন্য আমার কি হচ্ছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। ক্রয়, ক্রয়ও আমার জন্য একটা ব্যয়, কিন্তু দেখো তো ক্রয় ডেবিটে আছে নাকি ক্রেডিটে আছে। ক্রয় যদি ডেবিটে থাকতো এইটার জন্য আমার মালিকানা সত্ত্ব কি হইতো, হ্রাস পাইতো। কিন্তু ক্রয় যখন ক্রেডিটে থাকে তখন এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বিপরীত ব্যয় বোঝায়। বিপরীত ব্যয় মানে কি, যে এটা ব্যয়কে কমায় ফেলছে। আর ব্যয় হ্রাস পাওয়া মানে কি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া। এই জন্য এটা দিয়ে আমার কি হয়, মালিকানা সত্ত্ব মানে বৃদ্ধি পায়। সো যখনই দেখবা ক্রয় ক্রেডিট দিকে আছে তখন বুঝবা এটা দিয়ে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে এবং এইটার টাকাটা মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হবে, প্লাস করতে হবে। সো দেখো, এইটার জন্য বিজ্ঞাপনের ঘরে একবার মাইনাস করছে এই জন্য, আর যেহেতু মালিকানা আমাদের ক্রয় ক্রেডিট দিকে আছে এই জন্য টাকাটা এখানে কি করছে, প্লাস করছে। সো এটা বিজ্ঞাপনের জন্য মাইনাস করছে মালিকানা সত্ত্বের ঘরে, আর ক্রয় যেহেতু ক্রেডিট দিকে এই জন্য প্লাস করছে মালিকানা সত্ত্বের ঘরে। পরেরটাও যদি আমি দেখি, পরেরটাও সিমিলার, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। এইটাও আমাদের সেম, যে আমাদের উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট। উত্তোলনের জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, আর ক্রয় ক্রেডিট দিকে থাকার জন্য মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হয়েছে, প্লাস করতে হয়েছে। এখানে আরও একটা ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে মালিক কর্তৃক বিক্রয় মূল্য পণ্য উত্তোলন। যদি বলতো বিক্রয় মূল্য পণ্য উত্তোলন জাবেদায় চেঞ্জ হইতো উত্তোলন ডেবিট বিক্রয় ক্রেডিট, বাট এখানে প্রভাবটা সেম থাকতো, উত্তোলনের জন্য মাইনাস করতাম আর বিক্রয়ের জন্য কি করতাম, মালিকানা সত্ত্বের ঘরে প্লাস করে দিতাম। ঠিক আছে, ওকে। সো দ্যাট বিং সেড, আমরা আমাদের অনলাইন ব্যাচে আরও একটা ইম্পর্টেন্ট ফিচার তোমাকে বলে নেই, সেইটা হচ্ছে পড়াশোনা করলেই তো হবে না, তোমরা কতটুকু বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করছো সেটা হচ্ছে একটা যাচাই বাছাই থাকতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা ক্লাসের পর ডেইলি এক্সাম থাকে। মানে আমরা অনলাইন ব্যাচে তোমাদেরকে যতগুলা ক্লাস নেব প্রত্যেকটা ক্লাসের পর তোমাকে কি করতে হবে, একটা করে ডেইলি এক্সাম দিতে হবে। এরপরে ডেইলি এক্সামতে গেল, আমাদের একটা মান্থলি এক্সাম থাকে। এই মান্থলি এক্সামটা হচ্ছে সারা মাসে আমরা কি পড়াচ্ছি সেইটার উপর বেসিস করে তোমাকে কি করতে হয়, মান্থলি এক্সামটা দিতে হয়। আর ডেইলি এক্সাম মান্থলি এক্সামের সাথেও তোমাদেরকে আরও একটা জিনিস যেটা দিতে হয় সেটা হচ্ছে মডেল টেস্ট, যেখানে বেসিক্যালি তোমাদের এইচএসসি পরীক্ষায় যে প্যাটার্নে প্রশ্ন আসে সেই প্যাটার্নে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। অ্যান্ড পরীক্ষা কেন দিব ভাইয়া, পরীক্ষা দিলে কি কিছু পাবো, লেটস সি কি পাবো। সো আমরা আমাদের অনলাইন ব্যাচে যারা স্টুডেন্টরা যারা ক্লাস করে, কেউ যদি মানে এখানে আমাদের একটা হয় স্টুডেন্ট অফ দ্য ইয়ার, আমরা যখন যদি চিনি তাহলে আমরা এটা যখন আমাদের স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়, আমরা ইয়ারলি দেই না, আমরা মান্থলি দিই। অর্থাৎ সারা মাসে যে স্টুডেন্টরা সবচেয়ে অ্যাক্টিভলি পড়াশোনা করছে, মানে ক্লাস করছে, প্রপারলি এক্সাম দিছে এবং মান্থলি এক্সামে অনেক ভালো রেজাল্ট করছে, তাদের থেকে আমরা সিলেক্ট করি, যে টপে থাকে তাকে আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ সিলেক্ট করি। এবং স্টুডেন্ট অফ দ্য মান্থ আমাদের তরফ থেকে এক্সাইটিং গিফটস পেয়ে যায়। গিফটসের ছোট্ট একটা নমুনা তুমি এখানে দেখতে পাচ্ছ, একটা টি শার্ট, একটা সার্টিফিকেট, টিচারদের সাইন করার লেটার এবং সব কিছুই 10 MS থেকে প্রতি মাসে আমরা দেই আমাদের অনলাইন ব্যাচে যে স্টুডেন্টটা স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়। এখন এটা কি ভাই এক মানে সব সাবজেক্টের জন্য একটা দেওয়া হয় না,
প্রত্যেকটা সাবজেক্টের জন্য একজন একজন করে স্টুডেন্ট অফ দ্য মান্থ দেওয়া হয়। প্রিটি এক্সাইটিং। অ্যান্ড বড় কোনো অ্যাচিভমেন্টের জন্য আমরা আমাদের থেকে আরও গিফটস দিই, ব্যাগ দেই, আরও অনেক ধরনের জিনিস আমরা দিয়ে থাকি। সো এটা হচ্ছে আমরা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে তাদের পারফরমেন্স ভালো করার জন্য দিই, যে একটা কম্পিটিশন থাকবে, পড়াশোনাটা একদম জমে যাবে, তাই না? ওকে, সো অনেক হয়ে গেছে, এবার আমরা আসো পড়াশোনা তো জমায় ফেলছি, বাট পড়াশোনাতে আবার এইচএসসি লেভেলে অঙ্ক কেমন ডিফিকাল্ট হয় সেটাও দেখতে হবে। সো আমরা ফার্স্টে শুরু করলাম এসএসসি বেসিক দিয়ে, এরপর আমরা এইচএসসির যেই জিনিসগুলো নিয়ে আমাদের লেনদেনগুলো আসতে পারে পরীক্ষায় সেগুলো আমরা দেখলাম, এবং সাথে এটাও জানলাম যে আমরা আমাদের অনলাইন ব্যাচে যদি তোমরা ভর্তি হও কি কি থাকে অনলাইন ব্যাচে আমরা কিভাবে পড়াই। এবার আমরা অ্যাকচুয়ালি দেখব যে এইচএসসিতে প্রশ্ন আসলে প্রশ্নটা কেমন আসে দেখতে, এবং আমরা সেটা কীভাবে সলভ করবো। সো আমরা যে এইচএসসির প্রশ্ন দেখি, এসএসসির প্রশ্ন থেকে এইচএসসির প্রশ্ন ডিফিকাল্টির ফার্স্ট লেভেলটা হচ্ছে আমাদের এসএসসিতে এতগুলা লেনদেন দিয়ে ম্যাথ করতে হইতো না। এইচএসসিতে ফার্স্ট চ্যালেঞ্জটাই হচ্ছে অনেকগুলা লেনদেন দিয়ে আমাদের কি করতে হয়, বিবরণী ছক করতে হয়। দিস ইজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে লেনদেনগুলো এসএসসি থেকে তুলনামূলক ডিফিকাল্ট হয়। সো আমরা একটা একটা করে লেনদেন যাই, প্রথমটা থেকে শুরু করি। কি বলা আছে, জুনের 1 তারিখে নগদ 25,000 টাকা, 20,000 টাকা মূল্যের আসবাবপত্র, 70,000 টাকা মূল্যের পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। ঠিক আছে, চেয়ার টেবিল ক্রয় করছে, পণ্য ক্রয়। আমরা যেটা করব, প্রত্যেকটা অঙ্কের জন্য সেম প্যাটার্ন। আমরা আগে প্রত্যেকটা শর্ট করে কি করে ফেলবো, জাবেদা করে ফেলবো। সো ফার্স্ট কাজটা করে ফেলি। সো আমি যদি এখান থেকে আসি, জাবেদা কি হবে, নগদান ডেবিট, তারপরে আসবাবপত্রের জন্য আসবাবপত্র ডেবিট, তারপরে হচ্ছে 70 পণ্যদ্রব্যের জন্য ক্রয় হিসাব ডেবিট। আর কিছু কি আছে না, এখানে আর কিছু নাই। এখানে কি করতে হবে, মূলধন ক্রেডিট করতে হবে। সো টাকাগুলো বসে 20, মানে নগদান হচ্ছে 25,000, 20,000 টাকা মূল্যের হচ্ছে আসবাবপত্র, তারপরে হচ্ছে আমার 70,000 টাকার পণ্যদ্রব্য, এটার জন্য 7,000 টাকা, আর 3টা যোগ করে 25 আর 20 যোগ করলে হয় হচ্ছে 45, আর 45 আর 7 যোগ করলে কত আসে, 52। এখন একটা কাজ আমি যেটা এখানে করলাম, সেই কাজটা তোমার বাসায় যখন তোমরা ম্যাথ করবা, ট্রাই করবা এই ছোট ছোট ক্যালকুলেশনগুলো মুখে মুখে করার। এটা পরীক্ষার হলে অ্যাট দিস মোমেন্টে করার দরকার নাই, তার কারণ আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এরকম যে 1 যোগ 1 2, এইটা করলেও আমরা ক্যালকুলেটরে যোগ করে বের করি। এটা কেন করতে বলছি ক্যালকুলেটর একটু ছাড়া, তার কারণ তোমরা যখন মানে বছর পর 2 বছর অলমোস্ট অ্যাডমিশন টেস্টে এক্সাম দিবা, ওইখানে কিন্তু তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। সো যেহেতু ওই পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তুমি যদি এখন থেকে বাসায় কিছুটা কিছুটা করে প্র্যাকটিস করে রাখো, দেখবা ওই পরীক্ষায় যে তোমার আর অঙ্কের ক্যালকুলেশন করতে কিন্তু কখনোই কোনো প্রবলেম হচ্ছে না। মানে আমি আমার এইচএসসি লাইফে এই কাজটা করতাম, অ্যাডভাইসটা তোমাকেও দিয়ে রাখলাম যাতে করে তোমার লাইফটা কিছুটা হলেও ইজি হয়। ওকে, এরপরে জুন 2, ব্যবসার জন্য চেয়ার টেবিল করে। সো চেয়ার টেবিলকে আমরা অ্যাকাউন্টিংয়ে বলি হচ্ছে আসবাবপত্র, জাবেদা হবে আসবাবপত্র ডেবিট, আর যেহেতু নগদে কিনছে এই জন্য নগদান কি করলাম, আমরা ক্রেডিট করলাম। এটা গেল আমার জুন 2। জুন 4, জাকিরের নিকট থেকে পণ্য ক্রয়। দেখো ব্যক্তির নাম উল্লেখ আছে, নগদ ব্যাংক কিছু বলে না, এটা কি লেনদেন, বাকিতে লেনদেন। তো জাবেদা কি হবে, ক্রয় ডেবিট, আর প্রদেয় জাকি হিসাব ক্রেডিট। ঠিক আছে, প্রদেয় ক্রেডিট। সো আমরা 2 গেল, 4 গেল। 7, রাব্বির নিকট পণ্য বিক্রয়, এখানেও ব্যক্তির নাম উল্লেখ করা আছে, দ্যাট মিনস বাকিতে লেনদেন। জাবেদা কি হবে, প্রাপ্য বা দেনাদার ডেবিট, আর বিক্রয় কি করব, আমরা ক্রেডিট করব। সো 7 গেল। এরপর হলো 12, সুমাকে কি দেওয়া হলো, ঋণ দেওয়া হলো। সো এটা ঋণ যখন গ্রহণ করা হয়, ঋণ একটা দায় হয়, বা ঋণ যখন প্রদান করা হয় সেটা কিন্তু আর দায় না, সেটা বিনিয়োগের মতো বোঝায়, সেটা হচ্ছে প্রদত্ত ঋণ। ঠিক আছে, সুমাকে ঋণ দেওয়া হলো, এটা আমাদের জন্য কি একটা, সুমাকে ঋণ দিছি, এটা হচ্ছে প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ কিন্তু একটা সম্পদ, ডেবিট, আর যেহেতু নগদ টাকা দিয়েছি নগদান কি হবে, ক্রেডিট হবে। সো আমাদের 12 গেল। এরপর আমাদের 25, রাব্বির নিকটতে 20,000 টাকা পাওয়া গেল। এই যে রাব্বির নিকট পণ্য বিক্রি করছিলাম বাকিতে, ও আমাকে এখন 20,000 টাকা দিয়েছে। সো দেনাদার ছিল কত টাকা, আমার এখানে দেনাদার ছিল 22,000 টাকা, 2,000 টাকা যদি দিয়ে দিছে, দেনাদার কমে গেছে। সো প্রাপ্য, আমাদের সম্পদ কমে গেছে। সো আমাদের প্রাপ্যটা কোন দিকে, মানে ফার্স্টে নগদ টাকা পাইছি, সো এটার জন্য নগদান ডেবিট,
আর প্রাপ্য কি হবে, ক্রেডিট হবে। সম্পদ এখানে কি হয়েছে, সম্পদ এখানে কমে গেছে। নগদ টাকা সম্পদ বাড়ছে, বাট দেনাদার সম্পদটা এখানে কি হয়েছে, কমে গেছে। সুমার নিকট থেকে ঋণ আদায় করা হলো, ওই যে সুমাকে আমি ঋণ দিছিলাম, ওর নিকট থেকে ঋণের টাকাটা কি হয়েছে, আদায় করতে পারছি। সো আবারও নগদ দান ডেবিট, আর প্রদত্ত ঋণ এই সম্পদটা কি হয়ে গেছে, কমে গেছে। ঠিক আছে, ক্রেডিট। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট 30 নাম্বারটা, কর্মচারী কামালকে বেতন প্রদান করা হলো, যে আমাদের কি হবে, বেতন ডেবিট, নগদান ক্রেডিট। ভাইয়া আপনি কাজটা কেন করলেন? দ্য অ্যান্সার অফ দিস কেন হচ্ছে এইখানে, আমরা যখন এই কাজটা করে ফেলবো, আমার এখানে দেখে মনে হচ্ছে আমি একটা ড্রয়িং করছি একদম উপর থেকে নিচ পর্যন্ত, বাট এইটার একমাত্র অবজেক্টিভ হচ্ছে এইটা যদি তুমি পরীক্ষার হলে মানে ফার্স্ট অফ অল কোথায় করবা, খাতার একটা পেজ রাফ নামে লিখে নিবা, ওই পেজের মধ্যে রাফটা করবা। করলে উপকারটা কি হবে, করলে উপকারটা হচ্ছে তোমাকে মানে তুমি খাতায় ছক কাটার পর তোমাকে ডিসাইড করতে হবে না যে কয়টা ঘর হবে কোন জায়গায়, তুমি আগেই বুঝতে পারো সম্পদের মধ্যে কয়টা ঘর হবে, দায়ের মধ্যে কয়টা ঘর হবে। লেটস সি বুঝতে পারি কিনা। নগদান একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, ক্রয় আমার জন্য একটা ব্যয়, মূলধন তো মালিকানা সত্ত্বের ঘরে বসে, মানে ক্রয়টা মালিকানা সত্ত্বের ঘরে বসবে, মূলধনটা মালিকানা সত্ত্বের ঘরে বসবে। এরপরে আসবাবপত্র একটা সম্পদ, আমরা একবার এটাকে নিয়ে আসছি, আর আনতে হবে না। নগদ একবার নিয়ে আসছি, এটাকে আর আনতে হবে না। এরপর ক্রয় আমার জন্য ব্যয়, কোথায় বসবে, ক্রয়টা বসবে হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের ঘরে। তারপর প্রদেয়, এটা আমাদের জন্য কি একটা দায়, সো আমরা এটাকে মার্ক করে রাখি আমাদের জন্য দায় হিসেবে। প্রাপ্য, নগদ আনছি, আসবাবপত্র আনছি, প্রাপ্য এই সম্পদটাকে কে আনছি, এটাকে আনেনি। সো সম্পদ পাইলাম এই পর্যন্ত 3টা। বিক্রয় আসে কোথায়, মালিকানা সত্ত্বের ঘরে। প্রদত্ত ঋণ, এটা আমার জন্য কি একটা সম্পদ, কারণ আমি ঋণ যখন গ্রহণ করি তখন ঋণ আমার জন্য দেয়, বাট যে ঋণ যখন প্রদান করব, প্রদত্ত ঋণ আমার জন্য কি হবে, প্রদত্ত ঋণ আমার জন্য সম্পদ হবে। সো প্রদত্ত ঋণ আমার জন্য ডেবিট সম্পদ, আর নগদান আমার জন্য কি ক্রেডিট। এটা তো অলরেডি নিয়ে আসছি সম্পদ, এর জন্য এটাকে আর আনলাম না। তারপর নগদান আর প্রাপ্য, নগদ আমার জন্য সম্পদ একবার নিয়ে আসছি, এটাকে আর রিপিট করে আনতে হবে না। প্রাপ্য আমার জন্য সম্পদ, এটাকে আমি একবার নিয়ে আসছি, এটাকে আর আনতে হবে না। নগদান আর প্রদত্ত ঋণ, সো এই দুইটাকে নিয়ে আসছি, এই দুইটাকে আর একবারও আনতে হবে না। বেতন আর নগদান, বেতন তো আমার মালিকানা সত্ত্বে আসবে, নগদান আমার সম্পদের মধ্যে নিয়ে আসছি। তো সম্পদ কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। আর প্রদেয় আমার জন্য কি, প্রদেয় হচ্ছে আমার জন্য একটা দায়। সো আমরা যদি দায়কে একটু ফাইন্ড আউট করতে চাই, আমাদেরকে আর কোনো দায় আছে, এখানে দায় নাই, এখানে দায় নেই, একটা দায় পাইলাম, এখানে নাই, এখানে প্রদত্ত ঋণটা সম্পদ, এখানে দায় নাই, এখানে দায় নাই, না। আমাদের তাহলে টোটাল অঙ্কে সম্পদ হচ্ছে কয়টা, 1 2 3 4, সম্পদ হচ্ছে 4টা, দায় হচ্ছে একটা। বিলিভ মি, তুমি যদি এভাবে শর্ট করে জাবেদা করা না করো, তোমার জন্য ম্যাথের লেনদেন করে এটা বাইর করা ইনসেনলি ডিফিকাল্ট, এবং বের যদি করতে না পারো তোমার কিন্তু অঙ্ক ভুল হবে। তার কারণ দেখো, বিবরণী ছক ইটসেলফ একটা বড় জিনিস, একটা জায়গায় ছোট্ট একটা জিনিস ভুল করা মানে পুরো অঙ্কটা এখানে ভুল। সো প্রত্যেকটা জিনিস পিন পয়েন্টে কারেক্ট হইতে হবে, না হলে পুরো অঙ্কটা ভুল হবে। সো এবার যদি আমরা এই জায়গাটায় আসি যে কোন জায়গাটায় কত টাকা বসবে, দেখো ফার্স্ট কাজ আমি যেটা করলাম যে আমরা সম্পদ গুনে নিছি। দেখো তো সম্পদ আসলে কয় টাকা, নগদান, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, প্রদত্ত ঋণ। আমি যদি এই পাশে জাবেদাটা করে না নিতাম, যখন আমি খাতায় ম্যানুয়ালি মানে ছক কাটতে যাব, তখন কি আমার পক্ষে কোনোভাবে বোঝা পসিবল, ইম্পসিবল। দায় একটা জায়গায় একটা বসে, যদি দুইটা হতো তাহলে এখানে ঘর কয়টা হইতো, দুইটা হইতো। সো এই জন্যই আগে থেকে শর্ট করে জাবেদা করে ফেলো, যাতে করে আমার বুঝতে অসুবিধা না হয়। এবং এইটা করলে আরও যেটা উপকার আছে সেটা হচ্ছে, আমি এখন জাস্ট প্রত্যেকটা লেনদেন সাট বসাতে পারবো। দেখি তো বসাতে পারি নাকি পারি না। সো আসি জুনের 1 তারিখে নগদের ঘরে কত বসবে, 25। আসবাবপত্রের ঘরে কত বসবে, 20। আমরা একটু বসে, নগদের ঘরে কত বসবে, 25,000 টাকা। আসবাবপত্রের ঘরে কত বসবে, 20,000 টাকা। ঠিক আছে, এরপরে আমরা যদি আসি ক্রয়ের টাকাটা আমরা কি সম্পদের ঘরে বসাতে পারবো না। মূলধনের ঘরে কত টাকা বসবে, মূলধনের ঘরে বসবে হচ্ছে 52,000 টাকা। সো আমরা বসাইলাম, আর এখান থেকে ক্রয়ের টাকাটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। সো এই 7,000 টাকা কি করতে হবে, এই জায়গাটায় বিয়োগ করতে হবে। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি এখানে কি করছি, 25 20 7 3টা যোগ করে এই 52,000 টাকা মানে মূলধনের টাকাটা লিখছি। এখান থেকে এই ক্রয় যেহেতু আমার জন্য একটা ব্যয়, এই টাকাটা এখানে থেকে কি করতে হবে, মালিকানা সত্ত্বের ঘরে বিয়োগ করতে হবে। শেষ, একটা লেনদেন বসানো শেষ। এরপর সে 2 নাম্বারটায়, 2 নাম্বারে কি করছি, ব্যবসার জন্য চেয়ার টেবিল, আসবাবপত্র কিনছি, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। আসবাবপত্র নামে সম্পদটা বাড়ছে, বাট নগদ টাকা কি হয়ে গেছে, এখান থেকে কমে গেছে না। সো এই জন্য 20,000 টাকা আমার কি করতে হবে, আমাদের 20,000 টাকা আসবাবপত্র ঘর কোনটা, আসবাবপত্র ঘরে 20,000 টাকা কি করতে হবে,
প্লাস করতে হবে, বা যেহেতু নগদ টাকা চলে গেছে এই জন্য নগদের ঘরে 20,000 টাকা কি করতে হবে, মাইনাস করতে হবে। সো এই লেনদেন মানে এখানে আমরা যেটা করছি, যেহেতু অনেকগুলো লেনদেন আমরা একটার পরে একটা জাস্ট প্রত্যেকটা লেনদেন বসা যাইতেছি, একবারে নিচে যায় ফুল ক্যালকুলেশনটা করব, তাহলে ক্যালকুলেশনটা করা অনেক বেশি ইজিয়ার হবে এবং অনেক অঙ্কটা অনেক বেশি মানে ইজিভাবে করা যাবে। এই জন্য এখানে কিন্তু কোনো উদ্বৃত্তের কলাম নেই, এখানে মন্তব্যের কলম তুমি একটা আনতে পারো, তাহলে ওই জিনিসটা জাস্ট কোনটাকে সেটা নিয়ে আসতে পারতেছো, বাট এখানে উদ্বৃত্ত করার দরকার নেই, এখানে আমরা একবারে এই লাইনে যে উদ্বৃত্ত করবো, মানে এইখানে যে উদ্বৃত্তর পুরো কাজটা হবে, ঠিক আছে। সো আমরা 2 নাম্বারটা বসায় ফেলছি। এবার আসি 4 নাম্বারে, জাকির নিকট হতে পণ্য ক্রয় যাবে দেখি ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট। সো কত টাকা, 7,000 টাকা। সো ক্রয় আমার জন্য কি, ক্রয় আমার জন্য একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হয়, মাইনাস করতে হয়। সো কত টাকা, জাকির নিকট হতে পণ্য ক্রয় 7,000 টাকা। সো এটা আমরা কি করব, এইটা আমাদের এই হচ্ছে আমাদের 4 তারিখ, এই 4 তারিখে আমাদের কি করতে হবে, ক্রয় আর পাওনাদার। সো ক্রয় করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, কি করব আমরা, এই লেনদেনের ঘরে আমাদের মালিকানা সত্ত্ব 7,000 টাকা কি করব, হ্রাস করে দিব। আর যেহেতু বাগিতে কিনছে পাওনাদার বৃদ্ধি পাইছে, এই জন্য 7,000 টাকা এখানে কি করে দিব, দায়ের ঘরে প্লাস করে দিব। সো পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। সো ক্রয় যখন ডেবিটে থাকে তখন মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর পাওনাদার যখন ক্রেডিটে থাকে তখন দায় কি হয়, বৃদ্ধি পায়। সো দায় বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব কি হয়েছে, হ্রাস পাইছে, 7,000। ওকে, রাব্বির নিকট হতে রাব্বির নিকট পণ্য বিক্রয়। সো বাকিতে পণ্য বিক্রি করছি, তো বাকিতে পণ্য বিক্রয় করলে বিক্রয় আমার জন্য একটা আয়কে আমরা মালিকানা সত্ত্বের ঘরে প্লাস করি, এবং যেহেতু বাকিতে বিক্রি করছি প্রাপ্য হিসাবে সম্পদও বৃদ্ধি পাইছে। সো আমাদের প্রাপ্য হিসাবের ঘরে বসবে কত, আমাদের প্রাপ্য হিসাবের ঘরে কয় নাম্বার, 7 নাম্বারের জন্য আমাদের প্রাপ্য হিসাবের ঘরে বসবে কত, 22,000 টাকা। আর বিক্রয় যেহেতু আমার জন্য একটা আয়, এই ঘরে বসবে কত টাকা, 22,000 টাকা। সো এই প্রত্যেকটার জন্য সমান সমান, একটু তাকায় যদি আমরা একটু দেখি, দুই সাইডে কিন্তু সেম, এখানে আছে কত, 45, এখানে আছে কত, 45। এরপরে এখানে 20,000 প্লাস মাইনাস এক সাইডেই হয়েছে, এটার কিন্তু ওই সাইডের কোনো প্রভাব নেই। দেখো এই সাইডে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। সো এই সাইডের সাথে এই সাইড যে মিল, সেটার প্রমাণ কি দেখছো, এই সাইডে আমার কোনো আইটেম নেই, মানে এই সাইডেও 0 আছে, এই সাইডেও দুটা প্লাস মাইনাস করে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। পরেরটা এই সাইডে প্লাস মাইনাস করে 0 হয়ে গেছে, এই সাইডে দেখো কোনো আইটেম নেই, দ্যাট মিনস এই সাইডের যোগফল কত, 0। মানে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আমার দুই সাইডের যোগফল কি হইতেছে, সমান হইতেছে। এরপর এই 22,000 টাকা একবার এই সাইডে প্লাস হয়েছে, একবার এই সাইডে প্লাস হয়েছে, মানে এই দিকেও 22,000 টাকা, ওই দিকেও 22,000 টাকা। এইটাই বুঝতে চাইতেছি, প্রত্যেকটা লেনদেনের জন্য দুই সাইড কি হইতে হবে, সমান হইতে হবে। ওকে, এর পরেরটাই যদি আমরা যাই, যে আমাদের সুমাকে ঋণ দেওয়া হলো, আমি ঋণ প্রদান করছি। সো ঋণ দিলে আমার নগদ টাকা কমে গেছে, আর প্রদত্ত ঋণ আমার যখন সম্পদ, এই সম্পদটা বৃদ্ধি পেয়েছে কত টাকা, 15,000 টাকা। সো আমরা যদি এখানে যাই, এই প্রদত্ত ঋণ এখানে 15,000 টাকা প্লাস করলাম, এই সম্পদ বৃদ্ধি পাইছে, আর যে নগদ টাকা দিয়ে দিছে নগদান হিসাব কমে গেছে। সো 15,000 মাইনাস, আর প্রদত্ত ঋণের ঘরে 15,000 টাকা কি করলাম, প্লাস করলাম। দেখো প্লাস মাইনাস এদিকে 0 হয়ে গেছে, ওই সাইডেও কোনো কিছু নেই, আলটিমেটলি দুই সাইডই কি হবে, 0। এরপর যদি আমরা আসি, রাব্বির নিকট হতে 2,000 টাকা পাওয়া গেল। রাব্বি কে ছিল, রাব্বি ছিল আমার হচ্ছে দেনাদার, যার কাছে আমি বাকিতে পণ্য বিক্রি করছি, ও আমাকে কি করছে, টাকা দিয়ে দিছে। সো দেনাদারের কাছে টাকা, মানে দেনাদার ছিল 22,000 টাকা, 22,000 টাকা সম্পদ ছিল, 2,000 টাকা দিয়ে দিছে, দেনাদার কমে গেছে না। সো নগদ মানে আমার এখানে দেনাদার কি হয়েছে, সম্পদটা হ্রাস পাইছে, আর নগদ টাকা কি আমি পেয়ে গেছি না। এই জন্য এই রাব্বির নিকটে যে 2,000 টাকা পাইছি, নগদের ঘরে এই টাকাটা কি করব, প্লাস করব। আর যেহেতু দেনাদার সম্পদ কমে গেছে, এই দেনাদার প্রাপ্য হিসাবের ঘরে আমি কি করবো, এই টাকাটা মাইনাস করে দিব। সো এইখানেও একটা চ্যালেঞ্জটা হচ্ছে যার আইটেম তার ঘরে বসাতে হবে, উল্টাপাল্টা ঘরে বসলে সব উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, 25 নাম্বার গেল। 25 নাম্বারের পরে 27 নাম্বার, সুমার ঋণ আদায় হলো। মানে আমি সুমা যাকে ঋণ দিয়েছিলাম, সে আমাকে টাকা ফেরত দিচ্ছে কয় টাকা, 5,000 টাকা। নগদ টাকা পারছে না, নগদ টাকা পেলে নগদের ঘরে কি করবো, আমরা 5,000 টাকা প্লাস করবো। সো নগদের ঘরে 5,000 টাকা প্লাস করলাম। আর এই যে ঋণ এখানে ছিল কত, 15,000 টাকা, 5,000 টাকা যদি দিয়ে দিছে, 5,000 টাকা এখান থেকে কি করতে হবে, মাইনাস করতে হবে। সো করে দিলাম। এরপরে কর্মচারী কামালকে বেতন প্রদান, বেতন দিলে নগদ টাকা, মানে বেতন আমার জন্য একটা ব্যয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর দিলে নগদ টাকা হ্রাস পাবে। সো এই বেতনের জন্য 3,000 টাকা আমার এখান থেকে কি করতে হচ্ছে, মাইনাস করতে হচ্ছে, আর মালিকানা সত্ত্বের ঘরে মাইনাস করতে হচ্ছে কত টাকা, 3,000 টাকা। সো অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম আমার দুই সাইডের যোগফল কি হচ্ছে, সমানই হচ্ছে। তো যদি তুমি তাকায় দেখো, এবার আমরা দুই সাইডের যোগফলটা মিলাই। সো আমার এখানে ছিল 25, এখানে আছে কত, 20, 20 25 যোগ বিয়োগ করলে আছে কত, 5,000। 5,000 এখানে কি
প্লাস ফিগার আছে, এই 5,000 থেকে 15,000 টাকা মাইনাস করলাম, সো আলটিমেটলি মানে 5,000 প্লাস আছে, এখান থেকে 15,000 টাকা মাইনাস করলে মাইনাস 10,000 টাকা থাকে, মাইনাস 10,000। সো ওর সাথে 2,000 টাকা যোগ, মানে এখানে 10,000 টাকা মাইনাসে আছে, 2 আর 5 যোগ করলে 7, সো মাইনাস 3,000, আবার মাইনাস 3,000। সো আলটিমেটলি এখানে যোগ বিয়োগ করলে কত টাকা আসতেছে, মাইনাস 6,000 টাকা আসছে। তোমরা ক্যালকুলেটরে যোগ বিয়োগ করে দেখো এই ঘরে মাইনাস 6,000 টাকা আসে নাকি আসে না। তারপর এখানে কত আসছে, 20,000 টাকা আসবাবপত্র, 20,000 টাকা আসবাবপত্র, টোটাল আসবাবপত্র কত টাকা, 40,000 টাকা। ওকে, তারপর এখানে কত আসতেছে, 22,000 টাকা থেকে 2,000 টাকা বিয়োগ করলে থাকছে কত হাজার টাকা, 20,000 টাকা। তারপর এখানে কত, 15,000 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করলে থাকছে কত, 10,000 টাকা। ঠিক আছে, এবার আমরা একটা এই সাইডে যাই, এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 7,000 টাকা। এবার এই সাইডে যোগ বিয়োগ করতে হবে। সো 52 থেকে 7,000 টাকা বিয়োগ করলে কত থাকে, 45,000 টাকা। সো 45,000 টাকা থেকে আমাদের কি বিয়োগ করতে হবে, আরও 7,000 টাকা বিয়োগ করতে হবে। সো 45 থেকে 5 বিয়োগ করলে 40, 40 থেকে আরও 2 বিয়োগ করলে কত থাকে, 38। 38-এর সাথে 2 যোগ করলে কত হয়, 40, আর 20 যোগ করলে কত হয়, 60। তারপরে 60 থেকে 3,000 টাকা বিয়োগ করলে কত থাকে, 60 থেকে 3,000 টাকা বিয়োগ করলে থাকে হচ্ছে 57,000 টাকা। সো ক্যালকুলেশনগুলো মুখে করলাম, মুখে ক্যালকুলেশন করার একটা ছোট ডিফিকাল্টিস হচ্ছে ভুল হলেও হয়ে যাইতে পারে। সো রিস্ক একদমই লেনেকা নেই, বাট বাসায় আমরা রিস্ক নিব, যে আমরা বাসায় ম্যাথ করতেছি তখন রিস্ক নিব, তার কারণ তখন ভুল হলে শুধরানোর জায়গা আছে। পরীক্ষার হলে একদমই না, ভুলেও না পরীক্ষার হলে। এবার একটু যোগ বিয়োগ করে দেখি কোন অবস্থায় কি দাঁড়াইতেছে। 40 আর 20 যোগ করলে 60, 60 আর 10 যোগ করলে হয় 70, 70 থেকে 6,000 টাকা বিয়োগ করলে থাকে কত হাজার টাকা, 64,000 টাকা। ঠিক আছে, এই সাইডে 64,000 টাকা আসলো, ওই সাইডে দেখি কত আসতেছে, তো 57,000 টাকা, 7,000 টাকা, 57,000 আর 3,000 টাকা যোগ করলে কত আসে, 3,000 যোগ করলে 60,000 টাকা, আর ওদিকে থাকে কত, 4,000 টাকা। তাহলে এদিকে কত আসছে, 64,000 টাকা, ওই সাইডে কত আসছে, 64,000 টাকা। এই যে দুই সাইডের যোগফল মিলে গেছে, আমার অঙ্ক ঠিক আছে। দুইটার যোগফল যদি না মিলতো তাহলে আমার অঙ্ক কমপ্লিটলি ভুল হতো। তো আমরা এইটা পুরাটা করা আছে, এটা একটু একবার চেক করে যে ভাইয়া আপনি করছেন, তাও যদি কোথাও কোনো ভুল টুল করে ফেলছেন একবার চেক করে দেখি। তো না, আমরা প্রত্যেকটা জিনিস জায়গার জিনিস জায়গা মতো বসাইছি, যা না হলে আমার এইখানে 64,000 টাকাটা কি হইতো না, মিলতো না। সো এসএসসি থেকে এইচএসসি একটা টপিক বিবরণী ছক কতটুকু ডিফিকাল্ট হইতে পারে, কতটুকু ডিফারেন্ট হইতে পারে, এবং ডিফারেন্ট হইলেও আমরা কিভাবে পারতে পারি, এই পুরো জিনিসটা আমরা এই ক্লাসটায় বোঝানোর চেষ্টা করেছি। এবং আমি মনে করি যারা এই ক্লাসটা প্রপারলি দেখবা তাদের জন্য এই বুঝতে কোথাও কোনো ধরনের প্রবলেম হবে না, এবং এই ক্লাসটা যারা দেখবা তাদের জন্য এই সিদ্ধান্তটা নিতে অনেক বেশি সহজ হবে যে এইচএসসি 28 অ্যাকাউন্টিং অনলাইন ব্যাচে তুমি আদৌ ভর্তি হবা নাকি হবা না। তার কারণ ফার্স্ট অফ অল আমরা অনলাইন ব্যাচে আসলে কি কি করাই, শুধু একদম শর্ট করে তোমাকে ফিচারগুলো বলি। অনলাইন ব্যাচে আমরা হচ্ছে প্রত্যেকটা যে সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একজন করে স্টুডেন্ট অফ দ্য মান্থ সিলেক্ট করি, যারা কিনা আমাদের প্রত্যেক মাসে ক্লাস দিয়ে বলো, এক্সাম দিয়ে বলো, টপ পারফর্ম হয় তাদের মধ্যে থেকে। সো এতক্ষণ পরে আশা করি তোমার মধ্যে যে ডাউটটা ছিল, আচ্ছা অনলাইন ব্যাচে কিভাবে পড়ানো হয়, কি কি থাকে, লাইভ ক্লাস মানে কি, আর্কাইভ ক্লাস মানে কি, কিউএনএ সেশন নিয়ে এখনো বলি নাই, এটা সামনে বলবো। আপাতত লাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এক্সাম এবং এক্সামের পরে গিফট নিয়ে আলোচনা করা শেষ। তাহলে লাস্ট একটা জিনিস কি কি থাকে সেগুলো বলে নেই। যে ভাইয়া সবই তো বুঝলাম, আপনি পড়াইলেন, আমরা ভিডিও দেখলাম, আমরা পরীক্ষাও দিলাম, পরীক্ষা দিয়ে গিফটও পাইলাম, কিন্তু ভাইয়া পরীক্ষার হলে অঙ্ক করতে যে যদি কোনো কনফিউশন হয়, স্যার যদি কোনো ডিফিকাল্ট ম্যাথ দিয়ে দেয়, বা বইয়ে যখন আমরা ম্যাথ প্র্যাকটিস করতে যাবো উদাহরণের ম্যাথে যদি কোনো ডিফিকাল্ট ম্যাথ পাই, সেই ম্যাথের সলিউশন আমরা ভাই কিভাবে বের করবো। সো কোনো টেনশন নেই, সব প্রবলেমের সলিউশন আছে, সেটা হচ্ছে আমাদের এই কিউএনএ ক্লাস। সো কিউএনএ ক্লাসের অবজেক্টিভটা কি, তুমি পড়াশোনা করতে যে, নিজে ম্যাথ প্র্যাকটিস করতে যে, বা যে কোনো অঙ্ক করতে যে, যদি কোনো ধরনের কনফিউশন থাকে তোমার, সেক্ষেত্রে তোমার সেই কনফিউশনের সলিউশনটা আমরা আসলে কিভাবে করব। সেই কনফিউশনের সলিউশনটা হচ্ছে তোমরা আমাদের সাথে 1-to-1 কথা বলে তোমার ডাউটটা আমাদেরকে বলবা, এবং আমরা সেটা প্রপারলি শুনে সেটার এক্সাক্ট সলিউশন কি হয় সেটা তোমাদেরকে জানাই দিব। যে ভাইয়া কিউএনএ সেশন কি প্রত্যেক দিন হবে? না, কিউএনএ সেশন প্রত্যেক দিন হয় না। কিউএনএ সেশনটা 2 সপ্তাহে একবার তোমরা আমাদের সাথে জুমে কলে বসে তোমাদের ডাউটটা 1-to-1 সলভ করে নিতে পারবা। বাট ভাই আমার যদি প্রতিদিনই কোনো না কোনো ডাউট থাকে, সেই প্রবলেমের কি কোনো সলিউশন নেই? সেই প্রবলেমের সলিউশনও আছে। সেই সলিউশনটা হচ্ছে আমাদের ডেডিকেটেড ফেসবুক ডিসকাশন গ্রুপ, যেটা অন অ্যান্ড অনলি ফর পেইড স্টুডেন্টদের জন্যই করা হয়।
এইখানে তোমরা তোমাদের ম্যাথ করতে যে ইনস্ট্যান্ট ডেইলি লাইফে যে ধরনের কোনো প্রবলেম, যে কোনো কনফিউশন যদি তোমাদের সম্মুখীন হও, সেটা তুমি ইনস্ট্যান্ট এই গ্রুপটার মধ্যে পোস্ট করতে পারবা। আমরা তোমাদের সেই প্রবলেমগুলো দেখে কমেন্টে সেই প্রবলেম সলিউশন বলে দিব। আর এই গ্রুপের কিন্তু আরো অনেকগুলো অবজেক্টিভ আছে, সেগুলো কি কি? তোমার মতো তোমার ব্যাচে আরো অনেক স্টুডেন্ট এই গ্রুপটায় থাকবে, যারা এবং তুমি নিজে সহ প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্টারেক্টিভ নোট শেয়ার করতে পারো, যাতে করে তোমার পড়াশোনাটা 100-100 হয় এবং তোমার নোট পড়ে আরেকজনের পড়াশোনাটাও 100-100 খুব সুন্দর গুছানো হয়। এবং এরই সাথে সাথে যে তোমরা ডাউট সলভও করতে পারতেছো, নোটও পারতেছো, এখানে আরো অনেকগুলো জিনিস, আমাদের বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট, বিভিন্ন গিফটের অ্যানাউন্সমেন্ট, আরো অনেক কিছু আমরা এই গ্রুপটার মধ্যেই করে থাকি। সো কিউএনএ হয়ে গেল, ডেডিকেটেড ফেসবুক গ্রুপও পেয়ে গেলাম, বাট ভাইয়া পড়াশোনার ব্যাপার তো, একটা বই না হলে তো জমে না, সেই বইয়ের সলিউশন আছে। তোমাদের জন্য থাকতেছে আমাদের ফুল প্রুফ মাস্টার বুক। তোমাদের এই মাস্টার বুক থেকে যে সলিউশনগুলো তোমরা পাবা, ফার্স্ট অফ অল তোমাদের প্র্যাকটিস করার জন্য যতগুলো এমসিকিউ দরকার এই মাস্টার বুকে সব এমসিকিউ পাবা, যতগুলো সিকিউ দরকার সব সিকিউ পাবা, এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমার থিওরিটিক্যাল যত যত জিনিস জানা উচিত, জানতে হবে, পারতে হবে, সব তুমি পেয়ে যাবা এই মাস্টার বুকের মধ্যে। এবং তুমি যদি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হও, এই মাস্টার বুকের ডেলিভারি চার্জটা কিন্তু একদমই ফ্রি। সো এত কিছুর পর তোমার মধ্যে আই গেস সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্তটা চলে আসছে যে ভাইয়া আমি কি করতে চাই, অনলাইন ব্যাচে ভর্তি হব কি হব না, কি পাবো কি পাবো না সেটা তো জেনে ফেলছি, কি করবা কি করবা না ডিসিশনটা তোমার উপরে ছাড়ছি। তোমার যে ডিসিশন ইয়েস হয়, 16910 হচ্ছে তোমার নাম্বার, যেই নাম্বারটায় তোমার কল দিতে হবে এই কোর্সটায় ভর্তি হওয়ার জন্য। সেটা অ্যাকাউন্টিং হোক, ফাইন্যান্স হোক, ম্যানেজমেন্ট হোক, মার্কেটিং হোক, অথবা বাংলা ইংলিশ আইসিটি যে কোনো কোর্সে হোক না কেন, তুমি 16910 এই নাম্বারটায় কল দিয়ে খুব ইজিলি আমাদের কোর্সে ভর্তি হতে পারবে। সো আশা করি দেখা হচ্ছে তোমার সাথে ক্লাসের মধ্যে। টিল দেন ভালো মতো পড়াশোনা করো।